ওকে, এখনো স্টার্ট হয়নি। হ্যাঁ, রেকর্ড স্টার্ট হয়ে গেছে। ওকে, সো আমার কিছু ইন্ট্রোডাক্টরি ডিসকাশন ছিল। প্রথম কথা, আমি বিশাল একটা বিপদে পড়ে গেছিলাম তোমাদেরকে নিয়ে, মানে পাকনামি করে। লাস্ট কুইজে তোমরা তো কুইজটা দিছো যারা, তারা তো জানোই যে কিছু ওপেন এন্ডেড কোশ্চেন আমি দিয়েছিলাম। সো জেনারেলি আমরা যেটা লাস্ট ক্লাসগুলো বা লাস্ট সেশনগুলোতে করে আসছি, যে আমরা এমসিকিউ দিয়ে 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 এক্সাম দিয়েছি, যে তোমরা খালি গিয়েছো, ভাল লাগছে, যেটা ইচ্ছা সেটা দাগা জায়গায় সাবমিট দিয়ে চলে আসছো। ঠিক আছে, গুড। সো আমার কাছে এমসিকিউ বানাইতে অনেক প্যারা লাগে, কারণ অপশন দিতে হয় এবং হ্যান ত্যান ওগুলা করতে হয়। সো এই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে, তোমাদের জন্য আমি যেটা তৈরি করি সেটা হচ্ছে গিয়ে কিছু ওপেন এন্ডেড কোশ্চেন দিই, তোমরা অ্যান্সার করবা। যেহেতু একটা ম্যারাথন ক্লাস হয়েছে, সো আমার এক্সপেকটেশন ছিল যে ওপেন এন্ডেড কোশ্চেন দিব, আমার কোশ্চেন বানাতেও ইজি, আর তোমরা হয়তো বা 5-10 জন অ্যাট মোস্ট অ্যান্সার করবে, এর বেশি করবা না। কারণ ওপেন এন্ডেড কোশ্চেন আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব একটা অ্যান্সার করতে পছন্দ করি না, প্যারা লাগে। সো টু মাই সারপ্রাইজ, আমি ভাবছি আমার লিখতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে, 10 জন আছে, কতক্ষণ আর লাগবে খাতাগুলো দেখতে, পয়রা পয়রা মার্ক দিয়ে দিব। গিয়ে দেখি তোমরা 28 জন করে রাখছো পুরা কুইজ ফিল আপ। তো তখন আমার মাথায় আছে ভাই, আমি 5টা-6টা কোশ্চেন দিছি, সবগুলো ওপেন এন্ডেড, সবগুলো আমাকে পড়তে হবে, 28 জনের খাতা আমাকে দেখতে হবে, তারপরে তাদেরকে সাবমিট করতে হবে, হুইচ ইজ একটা মানে ভাল লাগছে যে হ্যাঁ 28 জন ফিল আপ করছে, বাট প্যারাও লাগছে যে 28 জনের খাতা দেখতে হয়েছে। সো ওই বিপদে পড়েই আসলে অনেক কিছু শিখছি, যে কি কি তোমাদের কুইজ গুলো কিভাবে নিলে আসলে আরো ইফেক্টিভ ওয়েতে আমি তোমাদেরকে জাজ করতে পারবো। আমার এন্ডে হয়তো প্যারা হবে, বাট তোমাদের কাছ থেকে আমি আরো ভালো একটা মানে জিনিস ডেলিভার পাবো, এবং তোমরাও আমার কাছ থেকে যখন ফিডব্যাক গুলা নিবা, তখন আরো ভালো জিনিস তোমরা পাবা। সো কুইজের বেশ কিছু সুন্দর জিনিস ছিল। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে হ্যাঁ তোমরা 28 জন কুইজ দিছো, সো হুইচ ইজ রিয়েলি গ্রেট, আমার খুব ভালো লাগছে এটা দেখে। আর হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা খুবই মানে যত্ন নিয়ে জিনিসগুলো লিখছো। যারাই লিখছো, যতটুকু লিখছো বেশ ভালো মতো যত্ন নিয়ে লিখছো, যে আমি ক্লাসে যা যা বুঝাইছি তোমরা মোটামুটি ওইটার কাছাকাছি তো লিখছোই, পাশাপাশি নিজেরাও অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করছো। সো এখান থেকে আমার আসলে সেকেন্ড লার্নিংটা সেটা হচ্ছে যে তোমরা কি শিখছো, সেটা তোমরা আসলেও শিখছো কিনা সেটা আমি বুঝতে পারছি, পাশাপাশি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি নিজে অনেক কিছু শিখতে পারতেছি। যেমন অনেকে এটিএম এর এক্সাম্পল দিছে, অনেকে সিইও সিটিও এর এক্সাম্পল দিছে, অনেকে অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল তোমরা লিখছো। সো ওগুলো পড়ে আমি অনেক আইডিয়া পাইছি। এনিওয়ে, সো এটা হচ্ছে কুইজের মানে কি বলা যায়, কিছু ইনসাইট। আরো কিছু জিনিস আছে সেটা আমি এখন শেয়ার করবো। প্রথম কথা হচ্ছে, কেউ কি নোট নাও ক্লাস যখন আমি নেই, তখন এমন কেউ কি আছো যে খাতা কলম নিয়ে বসো এবং নোট নিচ্ছ? কেউ কি আছো এখানে? যে হ্যাঁ ভাই আপনি যেটা বলতেছেন আমি খাতায় লিখতেছি। কে এটা? নমি? ওকে, আর কেউ কি আছে? আচ্ছা, হৃদয় আছে। জি ভাই, আমি নোট করি বাট খুবই রাফ আকারে, মানে আমি বাদে অন্য কেউ বুঝবে না এরকম আর কি। আচ্ছা ঠিক আছে। সো নোট টেকিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল। সো এটা নিয়ে একটু একটু 2 মিনিট কথা বলি। সেটা হচ্ছে নোট টেকিং খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এর কারণটা হচ্ছে, তুমি যখন একটা ক্লাসে অ্যাটেন্ড করো, তখন জিনিসটা প্রথমে তোমার ব্রেনে, তোমার কান দিয়ে তোমার ব্রেনে ঢুকে, তারপর তুমি যখন জিনিসটা লেখো তখন তোমার ব্রেনটা সেটা প্রসেস করে তোমার হাত দিয়ে সেটাকে আউটপুট দেয়। সো যখনই এই প্রসেসটা পুরোপুরি পূর্ণ হয়, তখন তোমার লার্নিংটা আরো ডিপ হয়। আবার অনেক কিছু আছে যে তুমি তুমি মোটামুটি ধরে রাখতে পারো একটা ক্লাস শেষে তুমি 80% জিনিস ভুলে যাবা। এটা তুমি যত বড় আইনস্টাইনই হও না কেন, তুমি ভুলবা ভাই। তুমি এখানে ডিবেটের কিছু নাই, তুমি দিন শেষে মানুষ। সো ভুলাটাই স্বাভাবিক। সো এটার ওভারকাম করার একটা ওয়ে হচ্ছে অলওয়েজ নোট নিবা। আহ, আমি সবকিছুতে নোট নেই। ইভেন আমি নর্মাল কোনো সেমিনারে গেলেও আমি নোট নেওয়া শুরু করি। যেখানে মনে হয় যে আমার যে লেকচারটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমার কিছু নেয়ার আছে, আমি আমার খাতা কলম বের করে নোট নিই। আমার হিউজ পাইল অফ স্ট্যাক আছে, যেটা জাস্ট নোট। এখানে সেমিনারের নোট আছে, ক্লাস নোট আছে, হাবি জাবি অনেক কিছু নোট আছে। সো এনিওয়ে, তো পয়েন্টটা হচ্ছে যে এই নোটগুলো আছে আমার কাইন্ড অফ সম্পদের মতো, এগুলো আমার কাছে আছে। আমি যখনই কোনো একটা জিনিস রিভিজিট করতে হয়, যে আচ্ছা ঠিক আছে গত বছর আমি অমন একটা কনফারেন্সে গিয়েছিলাম, ওই কনফারেন্স থেকে আমি শিখছি এটাকে, ওইটা আমি খুলে দেখি, আমি আমার মাথায় আবার খেলা করে জিনিসগুলো। সো নোট টেকিং একটা ভালো অভ্যাস, এটা রাখবা। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকে হয়তো তোমাকে দেখে হাসাহাসি করবে, আমাকে দেখে হাসাহাসি করছে যে আমি সবকিছুই নোট নেই কেন। অনেকে আমার ইভেন মেমোরিকেও কোশ্চেন করছে, তুই কিছু মনে রাখতে পারিস কিনা। আমি কিছু বলি নাই। অনেকে তোমাকে দেখে নোট টেকে, তোমার এত এক্সটেন্সিভ নোট টেকিং এর অভ্যাস দেখে হয়তো অনেকে হাসাহাসিও করতে পারে যে কেন এত নোট নেওয়ার প্রয়োজন, আমার আমার ব্রেন তো অনেক ভালো, আমি নোট নিচ্ছি না। কিন্তু লাস্টে এসে উইনারটা তুমি হবা, বিকজ তোমার কাছে নোটগুলো থাকবে। যে করছে না সে হয়তোবা ওই ফর দ্য টাইম বিং তোমাকে একটু মক করবে যে হ্যাঁ তার মেমোরি অনেক ভালো, সে সব মনে রাখতে পারছে। কিন্তু লাস্টে এসে তাকে যখন জিজ্ঞেস করবে, সে আসলে কিছুই মনে রাখতে পারে না। সেও মানুষ, তুমিও মানুষ, তোমার কাছে নোটটা আছে, তুমি একটা দিক দিয়ে আগায় গেছো,
সে পিছনে পড়েই থাকবে। সো দ্য থিং ইজ, মেমোরির উপর খুব একটা রিলাই করা উচিত না, যারা করে তারা আসলে বোকামি করছে। সো যখনই পারো নোট নেওয়ার চেষ্টা করবা। এখন আমি যে কথাগুলো বলা শুরু করব এটা হচ্ছে কি নোট টেকিং নিয়ে একটু হালকা পাতলা কথা। আর হচ্ছে যে যদি তোমরা এখন খাতা কলম নিয়ে নোট নিতে পারো তাহলে ভালো, আর যদি না পারো অ্যাটলিস্ট একটা গুগল শিট খুলে বা একটা নোটপ্যাডে স্টিকি নোটে ওইখানেও নিতে পারো। সো এনিওয়ে, তো লেটস গেট টু দ্য পয়েন্ট। প্রথম কথা হচ্ছে যে তোমাদের যে অ্যান্সার গুলো তোমরা দাও তোমাদের যে কোনো এক্সামে, তোমরা যে অ্যান্সার গুলো দাও সেটা হচ্ছে যে বেসিক্যালি কিছু একটা প্রসেসের উপর দিয়ে যাওয়া উচিত। প্রসেসটা কেমন আমি এর আগের ক্লাসেও ব্যাখ্যা করেছি। একটা জিনিস শেখানোর সময় বা তোমরা নিজেরাও যখন শিখবা তখন এই ফ্রেমওয়ার্কটা ফলো করবা, আর যখন লিখবা তখন এই ফ্রেমওয়ার্কটা ফলো করবা। সেটা হচ্ছে প্রথমে তোমরা লিখবা যে জিনিসটা আসলে কি, হোয়াট, মানে ডেফিনেশনটা দিবা যে ভাই এটা হচ্ছে এটা। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি, তোমাকে বলতে হবে অ্যাবস্ট্রাকশন অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি। অ্যাবস্ট্রাকশন হচ্ছে ডেটা হাইডিং এর একটা মেকানিজম যেটা জাভাতে আছে, দ্যাটস ইট। এটা হলো হোয়াট এর অ্যান্সার। এক লাইন বা দুই লাইনের মধ্যে ডেফিনেশন দিয়ে ফেললা। পরবর্তী লাইনে তুমি এসে বলবা হচ্ছে ওয়াই এর অ্যান্সারটা। অলওয়েজ ওয়াই এর অ্যান্সারটা তোমাকে দিতে হবে যে আচ্ছা ঠিক আছে কি সেটা বললা, গুড, ভালো লাগলো, কেন লাগবে সেটা সেটা আমাকে বলতে হবে। যে হ্যাঁ ভাই তুমি আমাকে একটা গাছ দেখায় বললা ভাই এটা হচ্ছে তাল গাছ, আচ্ছা ঠিক আছে বুঝলাম এটা তাল গাছ, তো তাতে কি আমার কি লাভ, তোমার কি লাভ, দুনিয়ার কি লাভ তাল গাছ থাকলে। তখন তুমি ব্যাখ্যা করবো যে ভাই তাল গাছ তাল দেয়, তাল আমরা খাই, তাল খাইতে ভালো লাগে, এটাতে পিঠা পিঠা হয়। সো ওই জিনিসটাই তোমার হোয়াইতে এসে বলতে হবে যে অ্যাবস্ট্রাকশন হচ্ছে এটা, এবং এটা আমাদের এভাবে এভাবে এই প্রবলেমটা সলভ করে এভাবে বেনিফিট দেয়। থার্ডে এসে তুমি বলবা হচ্ছে হাউ এর অ্যান্সারটা, যে কিভাবে তুমি অ্যাবস্ট্রাকশনটা জাভাতে লেখো, বা তাল গাছ কিভাবে, যদি তাল গাছের এক্সাম্পলে আসি তাহলে তাল গাছ কিভাবে আমি লাগাবো, সেটা কিভাবে পরিচর্যা করবো, সেই বিষয়গুলো মানে হাউ এ আসবা। যে কোনো টেকনিক্যাল বিষয় যদি আসি তাহলে একটা লুপ নিয়ে যদি লেখো, লুপ হচ্ছে এটা, লুপ এই কাজে লাগে, আর হচ্ছে লুপ এভাবে লিখতে হয়। লুপ কি, লুপ হচ্ছে কি একটা কাজ বারবার করার জন্য আমাদের প্রোগ্রামিং এ একটা মেকানিজম আছে যার নাম হচ্ছে লুপ। লুপ কেন লাগে, কারণ প্রোগ্রামিং এ আমাদের একই কাজ প্রায়ই বারবার করতে হয়, অনেক সময় করতে হয়, এই কারণে আমরা লুপ ইউজ করব। তাহলে কিভাবে লুপ ইউজ করব, তখন তুমি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপে আসবা, ফাইনালি তুমি একটা এক্সাম্পল দিবা। এনিওয়ে এই ডিসকাশনটা আমরা মোটামুটি 8টা পর্যন্ত কন্টিনিউ করব। সো 8টা বা 8:30, 8টা বা 8:20 আগে আমরা এই ইন্টারফেসে ঢুকতেছি না। সো কারো যদি মনে হয় একটু ঘুরে আসবে, এই ডিসকাশন তোমার প্রয়োজন নাই, ইউ ক্যান ডু ইট, কোনো অসুবিধা নাই। সো এরপরে আসলে এক্সাম্পল তোমরা দিবা। আর আমি আগেই বলেছি যে এখন যে কথাগুলো বলবো এটা শুধু আমার কুইজের মধ্যে ফলো করবে এরকম না, তোমাদের লাইফের যত এক্সাম আছে ওই এক্সামগুলোতে যখন বসবা তখন ফলো করবা। আর সাবসিকুয়েন্ট আমি নেক্সট কুইজগুলো ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে নিব। সো তখন তোমরা চেষ্টা করবে এই ফরম্যাটে লেখার জন্য। প্রথমে ওয়ার্ডটা লিখবা, হোয়াইটটা লিখবা, তারপর শেষে এসে একটা এক্সাম্পল দিবা। আচ্ছা, সো এক্সাম্পলের কথা যখন আসছে, এক্সাম্পলে কিছু কথাবার্তা বলা উচিত। সেটা হচ্ছে তোমরা এক্সাম্পলে জেনারেলি অবজেক্ট ওরিয়েন্টেড স্পেসিফিক আর কি এই জিনিসটা, সেটা হচ্ছে আমরা অনেক কিছু বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাই। এই উদাহরণগুলোকে বলা হয় মানে রিয়েল লাইফের সাথে একটু রিলেটেবল উদাহরণ দিয়ে আমরা বুঝাই, সেই উদাহরণগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যানালজি। সো অ্যানালজি জিনিসটা কি, অ্যানালজির উদাহরণ যদি আমি দিই তাহলে সেটা হচ্ছে একটু আগে আমি যে তাল গাছের উদাহরণটা দিলাম সেটা, অথবা আমরা মাঝে মধ্যে কিছু ফানি এক্সাম্পল দিই ওগুলা, বা মাঝে মধ্যে তোমরা যখন ইনহেরিটেন্স শিখতে যাও তখন দেখবা ফাদার সান ব্রাদার এসব এক্সাম্পল চলে আসে, যেগুলো হচ্ছে তোমার বোঝার সাথে রিলেট করে আমি তোমাকে আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। অ্যানালজি হচ্ছে কি এই কাজটা করে। সো অ্যানালজির পরবর্তীতে আরো একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে কি টেকনিক্যাল এক্সাম্পল, বা অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড বা ইন্ডাস্ট্রিতে আমরা যে এক্সাম্পল গুলো ইউজ করি সেটা টেকনিক্যাল এক্সাম্পল। সো যেটা হয়েছে এই এক্সামে আমি দেখেছি অনেকেই অ্যানালজিটুকু জাস্ট লিখছো যে হ্যাঁ ভাই অ্যাবস্ট্রাকশন হচ্ছে এরকম জিনিস, ধরেন আমি এটিএম বুথে গেলাম, এটিএম বুথে কিভাবে টাকা তুলতে হয় আমি বুঝতে পারছি, কিন্তু এটিএম বুথ কিভাবে কাজ করছে সেটা আমার জানার দরকার নেই, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তুমি যদি এইভাবে অ্যান্সার দাও আমার কিন্তু কাটার রাইট আছে। তুমি এমন একটা উদাহরণ দিছো যেটা তোমার বোঝার সুবিধার্থে তুমি ব্যবহার করতে পারো, কিন্তু যখন তুমি লিখবা তখন আমি তোমার কাছ থেকে চাচ্ছি তুমি টেকনিক্যালি জিনিসটাকে বুঝো কিনা। সো তখন তুমি অ্যানালজিটা তো দিবাই যদি চাও, বাট ইট ইজ অপশনাল, তোমার ইচ্ছা। টেকনিক্যাল এক্সাম্পলটা ম্যান্ডেটরি। তখন তোমাকে বলতে হবে যে ভাই এই যে একটা ক্লাস যদি আমি লিখি, এই ক্লাসের মধ্যে ডেটাগুলোকে আমি যদি প্রাইভেট করে দিই তাহলে এগুলো হাইড হয়ে যাচ্ছে, এগুলো আর আমি দেখতে পাচ্ছি না। এটা একটা এক্সাম্পল হচ্ছে কি অ্যাবস্ট্রাকশনের। অথবা যদি পলিমরফিজমে আসি, তুমি আমাকে উদাহরণ দিতে পারো যে হ্যাঁ একটা অ্যানিমেল আছে, সেই অ্যানিমেলটা
একটা ডাকার মেকানিজম আছে, কেউ একভাবে ডাকে আবার আরেকজন আরেকভাবে ডাকে। সো এটা হচ্ছে একটা পলিমরফিজমের এক্সাম্পল। এতটুকু বললে আমি একসেপ্ট করবো না, তোমাকে পরবর্তীতে এসে তোমাকে বলতে হবে যে আমরা পলিমরফিজম ওভাররাইডিং দিয়ে এক্সিকিউট করি। এই যে হচ্ছে ধরা যাক আমি ওইটা মেথডটা লিখলাম, ওই মেথডটাকে আমি এই মেথডে কনভার্ট করলাম, মানে ওই মেথডটাকে আমি আবার অন্য ক্লাসে এসে ইমপ্লিমেন্ট করলাম, তাহলে আমি পলিমরফিজম পাবো। সো আমি মনে হয় পয়েন্টটা পুট অ্যাক্রস করতে পেরেছি যে অ্যানালজি কি এবং টেকনিক্যাল এক্সাম্পল জিনিসটা কি, এবং এক্সাম্পল যখন লিখবা তখন এই দুইটা জিনিসই তোমাদের লেখা উচিত, তাহলে একটা অ্যান্সার খুব সুন্দর হয়। আর টেকনিক্যাল অ্যান্সারটা আরো ভালোভাবে লেখার জন্য তোমাদের অবশ্যই টেকনিক্যাল কিওয়ার্ড অনেক ইউজ করতে হবে। টিচারদের ফুল করার অনেক টেকনিক আছে যেটা আসলে খুবই ইজি, ওইটা পরে কোনো এক সময় আমরা ডিসকাস করবো। বাট একটা ফুল করার টেকনিক হচ্ছে অনেক টেকনিক্যাল টার্ম ইউজ করবা। সো টেকনিক্যাল টার্ম বলতে যে ক্লাস, মেথড, তারপরে হচ্ছে যে তোমার পলিমরফিজম, ইনহেরিটেন্স, এরকম কিছু ফ্যান্সি ওয়ার্ড যদি ইউজ করো, বুঝে যদি ইউজ করো, তুমি যদি এক্সাম্পলটা একদম পারফেক্টও না হয়, আমি তোমার খাতা দেখে আইডিয়া করতে পারবো যে হ্যাঁ ঠিক আছে সে জানে জিনিসটা, তখন আমি মার্ক দিয়ে দিব। সো এটা হচ্ছে এক্সাম্পলে তোমরা অনেকে জাস্ট অ্যানালজিটা লিখছো কিন্তু টেকনিক্যাল এক্সাম্পলটা দাও না, এই কারণে অনেকের মার্কই 1-2 কম পাইছো। আবার অনেকে এক্সাম্পল লেখেই নাই, আমি একদম এক্সপ্লিসিটলি বলে দিয়েছি যে এক্সাম্পল লিখতে হবে, তোমরা অনেকে লেখো নাই, ওই জায়গায় আমি মার্ক কম দিছি। সো আই থিঙ্ক এটা বোঝা গেছে। আর আমি রিয়েল লাইফে যখন খাতায় লিখতাম তখন আমি যেটা করতাম, ওয়ার্ডটা আমি খুব সুন্দর লাল নীল কলম দিয়ে খুব সুন্দর করে লিখতাম, ওয়াইটা আমি একটা প্যারাতে লিখতাম, হাউটা আমি খুব সুন্দর করে কোড ব্লক দিয়ে ডায়াগ্রাম দিয়ে লিখতাম, এক্সাম্পলটা আমি আবার লিখতাম যে এক্সাম্পল কমন দিয়ে ওটা দিয়ে এইভাবে লিখতাম আর কি। সো তোমার খাতার প্রেজেন্টেশন খুবই ম্যাটার করে। যেমন আজকে আমি একটা কথা বলি, আমি খাতা, তোমার যখন খাতা 28টা লেখা আমার কাছে চলে আসছে তখন আমি পুরাই ওভারওয়েলড হয়ে গেছি। সো প্রথম দিকে আমি ফিডব্যাক দিতে পারছি যে আচ্ছা ঠিক আছে, প্রথম 4টা বা 5টা আমি ফিডব্যাক দিয়েছি, পরের গুলো আসলে আমি আর আমার মেন্টাল এনার্জিতে কুলাচ্ছিল না, তো আমি তখন আর ফিডব্যাক দেওয়ার মতো অবস্থায় ছিলাম না, আমি খুব দ্রুত খাতাগুলো দেখে তোমাদেরকে ডেলিভারি দিয়ে দিয়েছি। সো যেটা হয়েছে শেষের গুলাতে আমি অত ভালোভাবে খাতাগুলো দেখতে পারিনি, তো দেখা গেছে শেষের গুলা যখন আমি আসছি যাদের প্রেজেন্টেশনটা সুন্দর আমি তাদেরকে মার্কটা মোটামুটি দিয়ে দিয়েছি, কিন্তু যাদের প্রেজেন্টেশন একটু খারাপ লাগছে আমার ওইখানে কিন্তু মার্ক কমে গেছে। সো তোমার খাতার প্রেজেন্টেশন অনেক ম্যাটার করে যখন তোমরা জেনারেলি লেখো যে কোনো এক্সামে। সো চেষ্টা করবা খাতায় এইসব কাটাছেড়া কম করতে। আমার এক ফ্রেন্ড ছিল, ও আর আমি মোটামুটি সেম লেভেলের, কিন্তু ও 4 পাইতো না কখনো, ও খুব কাছে গিয়ে ওর ছুটে যাইতো। তো শেষে এসে আমি যেটা রিয়েলাইজ করলাম, ও আর আমি সেম জিনিসই লিখি, সেম পড়াশোনায় করি, ইভেন ও আমার চেয়ে বেশি এফোর্ট দেয়, কিন্তু ওর হাতের লেখা খুবই জঘন্য, এবং ও খাতা যখন লেখে খুব কাটাকাটি করে, প্রচুর কাটাকাটি করে, যেটা আমি দেখলে ইভেন আমার খারাপ লাগে। তো টিচার কেমনে দেখে তার তার তো আরো অবস্থা খারাপ হয়ে যায়। সো ওই জায়গাটায় ওরা অনেক বড় একটা ল্যাকিং ছিল, এই কারণে ও অলওয়েজ দেখা যেত 3.8 পর্যন্ত বা 3.9 পর্যন্ত চলে যেত, কিন্তু কখনো কি জানি ফুল মার্ক 100% মার্কটা অ্যাচিভ করতে পারতো না। সো তোমাকে 100% মার্ক অ্যাচিভ করতে হলে খালি পড়াশোনার বাইরেও অনেক কিছুতে মনোযোগ দিতে হবে, কারণ হয়তোবা তুমি পড়াশোনা করে 70% মার্ক উঠাইতে পারবা, কিন্তু পরে যে 30% মার্কটা আছে সেটা পড়াশোনার উপর ডিপেন্ড করে না, সেটা এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তোমার খাতা প্রেজেন্টেশন, তোমার কি বলে আর অনেক কিছু আছে আর কি, ওগুলো নিয়ে আসলে পরে ডিসকাস করবো। এনিওয়ে যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে তোমরা নেক্সট টাইম থেকে যখন লিখবা তখন এই ফরম্যাটটা ফলো করবা। দ্যাট বিং সেড, আসো আমরা পরের টপিকে যাই। এই টপিকের উপর কারো কোনো কোশ্চেন, কুইরিজ, কিছু জানার আছে? আচ্ছা, আই হোপ নট। এক্সাম্পল যদি কোড লিখে দেয় তাহলে কি ওই যে অ্যানালজি টেকনিক্যাল আলাদা ওটা করে তোমার আসলে বুঝতে হবে যে কি চাচ্ছে, তোমাকে একটু ভালো মতো বুঝতে হবে। আমি অবশ্য সবসময় পাকনামি করতাম, খাতায় খাতায় এমন ভাবে লিখতাম যাতে স্যার বুঝে আমি জিনিসটা জানি, ইভেন আমি জানিও না তাও এমন ভাবে প্রেজেন্ট করতাম যাতে সে বুঝে সে আমি জানি। সো মাঝে মাঝে দেখা যেত কোনো টপিক, এমন আজকেও অনেক টপিক হয়েছে যেটা আমি হয়তো জানি না, তোমরা জানো ভালো, সো আমি লিখে দিয়ে আসতাম। সো তোমরা চেষ্টা করবা লিখে দিতে, মানে কোনো কিছু নিজের ভিতর রাখবা না, যখন খাতা আসবে সুন্দর করে প্রেজেন্ট করে সব উগড়াই দিবা। আচ্ছা, ওইটা অবশ্য আরেকটা সেশন নেওয়ার মতো, যে হ্যাঁ হাউ টু গেট গুড গ্রেডস টাইপ, এরকম একটা 1 ঘন্টার সেশন হয়ে যাবে, তখন ওইটা নিয়ে আর ডিসকাস করবো না। এনিওয়ে নেক্সট পয়েন্টে আসি, এটা নিয়ে আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নাই, সো আমি নেক্সটে প্রসিড করি। হ্যাঁ, কিছু ছোটখাটো জিনিস আছে, সেটি ছোটখাটো জিনিসগুলো হচ্ছে কেন আমি বাংলায় লিখতে বললাম, এই কোশ্চেনটা হয়তো তোমাদের মনে আসতে পারে যে ভাই কেন আপনি বাংলা লিখতে বলছেন, আমরা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি কুইজে বাংলা লিখতে বলছেন কেন? এটার কারণটা হচ্ছে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তোমরা যখন ইংলিশ লেখো
মাঝে মধ্যে আমি নিজেও তবদা খেয়া যে কি ইংলিশ লিখছো। আই এম সরি টু সে, একজন বড় ভাই হিসেবে আমার বলা উচিত তোমাদের এই হার্ড ট্রুথটা, যেটা হচ্ছে তোমাদের ইংলিশে একটু ঘাপলা আছে। সো যখন তোমরা লেখো তখন খুবই আওলা ঝাওলা জিনিসপত্র লেখো, যেটা দেখতে আমার খুব টাফ লাগে, এটা একটা বিষয়। তাই আমি চাই নাই তোমরা আসলে ওইরকম কিছু লেখো, ওইটা টিচারদের জন্য লেখো। ইউনিভার্সিটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ, তারা ওইটা নিয়ে ডিল করুক, আমার এখানে এরকম কোনো রুলস নাই। সেকেন্ড থিং যেটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম তোমরা যাতে কমফোর্টেবল হয়ে মানে আমি যেভাবে বুঝাইছি তোমরা যাতে ওইটা আমাকে ডেলিভার করতে পারো, ওরকমই ল্যাঙ্গুয়েজ যাতে কোনো ব্যারিয়ার না হয়। আচ্ছা ঠিক আছে, এখানে আমি জিনিসটার ইংলিশ কি হবে গুগল ট্রান্সলেটে গিয়ে খুঁজতে হচ্ছে, এরকম যাতে তোমাদের হ্যাসেল না হয়। একদম ক্লিয়ারলি একজন চ্যাটে যখন তুমি কোনো ফ্রেন্ডকে বুঝাইতে যাবা, সেভাবে যেভাবে বুঝাতে মানে তুমি কমফোর্টেবল ফিল করবা, আমাকে যাতে তুমি এভাবে ডেলিভার করতে পারো। দ্যাটস ওয়াই আমি বাংলা চুজ করেছি, ইংলিশ না। বাট তোমাদের ইংলিশ স্কিল যদি একটু দুর্বল থাকে, ট্রাই টু মেক ইট বেটার। কারণ আমাকে এখন উঠে ডেইলি 3-4টা মেইল করতে হয়, যদিও আমি ডেজিগনেশন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আমাকে মেইল করতে হচ্ছে অনেক। সো এখন যদি আমি মেইলিং না পারতাম আমার আটকে যেতে হইতো। ওই দিন এক ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে যে ইয়ে করার জন্য ওর কি বলে পিএম বলছে যে ওর ইংলিশ রাইটিং স্কিল খারাপ, সো এটার জন্য ওর রিভিউ আটকায় যাইতে পারে। সো হাউ টু মেক ইট বেটার আমার কাছ থেকে সাজেশন চাচ্ছিল। সো আমি আমার নলেজ থেকে যতটুকু হেল্প করা দরকার আমি চেষ্টা করছি ওকে সাজেশন দেওয়ার। আর ওকে বলছি যে ও যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চায় বা নতুন কোনো ফাইন্ডিংস থাকে ও যাতে আমার সাথে শেয়ার করে। সো বেসিক্যালি পয়েন্টটা হচ্ছে একটা না একটা সময় এসে তোমার রাইটিং স্কিল তোমাকে আটকাবে। সো চেষ্টা করবে এটা ইমপ্রুভ করার। এনিওয়ে, সো এই কারণে বাংলাটা চাইনি, বাংলা চাই। বলো ভাইয়া কি একটাই ছিল যে মার্কিং যে দিলেন না, সেখানে আমার যে 1 মার্কের যেগুলো ছিল এখানে কয়েকটা দেখলাম রাইট হয়েছে, বাট ওগুলা তো 0 দেওয়া। তো এটা কি মানে মিস্টেক হচ্ছে নাকি? এটা 1 মার্কের কে বলছে এটা? আমি সানজিদ। ওকে সানজিদ। আর হচ্ছে সানজিদের খাতা এবং আচ্ছা সানজিদ, তোমার এটা নিয়ে আমি আসলে পাবলিকলি কথা বলতে চাচ্ছি না, কারণ কাহিনী হচ্ছে কিছু খাতা আমি পাইছি হচ্ছে মানে ডাবল সিমিলার অ্যান্সারে আমি পাইছি, ঠিক আছে? সো হয়তোবা তোমার অ্যান্সারটা কোনোভাবে কারো কাছে চলে গেছে এবং সে ওই অ্যান্সারটা দিয়ে দিয়েছে এবং তোমার সাথে তার কনফ্লিক্ট হয়েছে, তাই দুজনেই 0 পাইছো, এরকম একটা কেস হইছে। এখন তোমার সাথে হয়েছে কিনা আই ডোন্ট নো। না মানে ইশিয়ার যে 1 মার্কের যেগুলো ধরেন যে অপশনে যেগুলো দিছিলেন না সেগুলো। হ্যাঁ ওইটাতে আসছি। ওকে, সো 1 মার্কের যেগুলো, সেখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে একটা 2-3টা কোশ্চেন আমি আসলে তাড়াহুড়োর কারণে তোমার কি বলে অ্যান্সার মানে যেই অ্যান্সারটা আসলে তুমি দিলে রাইট হবে সেটা না দিয়ে আমি ভুলটা দিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে ওভাররাইডিং এবং হচ্ছে ওভারলোডিং, এর 2টা কোশ্চেন। আর শেষের দিকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে প্রবাবলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস নি। তো এই কারণে আমি আসলে ওই কোশ্চেন গুলো যারা মানে যারা রাইট দিছো অ্যাকচুয়ালি রাইট, আমি ওটা পড়ে তাদেরকে আমি রাইটটা দিছি, আর যারা অ্যাকচুয়ালি ভুল দিছো তাদেরটা আমি 0 করে দিছি, ঠিক আছে? এই কারণে আসলে তোমার কাছে মার্কটা ওইভাবেই গেছে। অ্যানসার পাইছো সঞ্জিত? জি ভাই। ওকে, সো লেটস প্রসিড, আমরা সামনে আগাই। তোমাদের বাংলা কেন সেটার অ্যান্সার পাইছো, আর সামনে থেকে বাংলায় হবে। চেষ্টা করবো যে আমি যেভাবে জিনিসটা তোমাদেরকে ডেলিভার করছি ঠিক সেভাবে না, মানে ওইটার কাছাকাছি বা ওইভাবে জিনিসটাকে মেনশন করার। আর হচ্ছে আরেকটা বিষয়, তোমরা যখনই লেখো ওপিতে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখনই একটা জিনিস লেখো, যে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যখন ইউজার কথাটা লেখো, আমি আগে ভার্বালি বলেছি যে ইউজার মানে হচ্ছে আরেকজন ডেভেলপার, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবা একটু স্মার্ট সাউন্ডিং হওয়ার জন্য সবসময় ইউজার কথাটা ইউজ না করে ওপি যখন ডেসক্রাইব করে বলা যায় ডেভেলপার শব্দটা, আছে আমার কো ওয়ার্কার অথবা ডেভেলপার। যেমন বলবা যে কো ওয়ার্কার বানান কি ওয়ার্কার। সো কিভাবে উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে যে আমি অ্যাবস্ট্রাকশনে আসি, অ্যাবস্ট্রাকশন আমি করছি। তো অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে ডিটেলস হাইডিং এর একটা মেকানিজম, যেটা ইউজারকে ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন ডিটেলস দেখতে বাধা দেয়। এভাবে না বলে তুমি বলবা যে এটা ইমপ্লিমেন্টেশন ডিটেল হাইডিং এর একটা মেকানিজম, যেটা অন্য ডেভেলপার যখন আমার ক্লাসটা ব্যবহার করবে সে আমার ক্লাসে ইন্টারনাল ডিটেলগুলো দেখতে পাবে না। বা আমি কোয়ার্কার যখন জিনিসটা ইউজ করবে সে আমার ইন্টারনাল ডিটেল সম্পর্কে তার চিন্তা করতে হবে না। সো চেষ্টা করবা যখনই ইউজার শব্দটা আসবে তখনই ডেভেলপার বা কোয়ার্কার এই শব্দটা দুটা ইউজ করার জন্য। আচ্ছা, সো
এরপরে আসে হচ্ছে আহ, ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমরা, এই কারণে আমি নোট নিতে বলছি, আমি কিন্তু অনেকগুলো টপিক থ্রো করতেছি তোমাদের সামনে, তো তোমরা যারা একটু মনোযোগ দিয়ে শুনতেছো তারা টপিকগুলো ভাগ করতে পারবা। যারা খালি শুনে যাচ্ছ তারা আসলে জাস্ট পেঁচায় ফেলবা যে কোনটা বললো, হ্যাঁ কখন বললো, কি বললো। এনিওয়ে, সো আরেকটা কি হচ্ছে যে তোমরা কিওয়ার্ড গুলা, ইভেন আমি বলতে গেলেও কিওয়ার্ড পেঁচায় ফেলি, তোমরা যখন কিওয়ার্ড গুলা ডেসক্রাইব করবা তখন কিভাবে করবা সেটা হচ্ছে খুব খেয়াল রাখবা, কখন তুমি ক্লাস বলতেছো, কখন তুমি অবজেক্ট বলতেছো। এই দুইটার মধ্যে আমারও গুলায় কথা বলার সময়, তোমরা লেকচারের মধ্যেও দেখছো, বাট অ্যাটলিস্ট বলার সময় গুলাইলে দ্যাটস ওকে, বাট লেখার সময় যাতে না গুলে সেটা একটু খেয়াল রাখবা। ক্লাস কোনটা, অবজেক্ট কোনটা, মেথড কল দিচ্ছ সেখানে তুমি ক্লাসের জায়গায় মেথড বা অবজেক্টের জায়গায় ক্লাস লিখে ফেললে আসলে মনে হয় যে অ্যান্সারটা আসলে ভুল দিছো। সো এটা করবা না। অনেকে ওই যে ইনস্ট্যান্স অফ এর একটা কোশ্চেন ছিল, সেখানে অনেকে লিখছো যে একটা ক্লাস আর একটা ক্লাসের ইনস্ট্যান্স কিনা সেটা বোঝার জন্য এটা ব্যবহার হয়। এটা হবে না। একটা অবজেক্ট আর একটা ক্লাসের ইনস্ট্যান্স কিনা সেটা বোঝার জন্য আসলে ইনস্ট্যান্স অফ অপারেটরটা ইউজ হয়। সো চেষ্টা করবা এই জিনিসগুলো মেনটেন করা, যে তুমি কোন কিওয়ার্ডটা ইউজ করছো সেটা কি আসলেও এখানে অ্যাপ্লিকেবল কি না। ওকে, টেকনিক্যাল দিকটা নিয়ে আমি কথা বলছি, আর হচ্ছে অ্যানালজি নিয়েও কথা বলছি। ভাইয়া, ওকে, হ্যাঁ বলো। হ্যাঁ আমি হচ্ছে একটা জিনিস কনফিউশন বলতে মানে এমনি জিজ্ঞেস করতেছি, সেটা হচ্ছে যখন আমরা একটা মানে ক্লাসের কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তখন কি আমরা নিউ কিওয়ার্ড দিয়ে একটা ইনস্ট্যান্স নেই, তাই না? ইয়েস। তো এখন আমাকে যদি এরকম কেউ যদি বলে যে আমরা হচ্ছে নিউ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেখানেও তো কোনো ভুল নাই। নিউ দিয়ে একটা অবজেক্ট, হ্যাঁ কোনো ভুল নাই তো, তুমি তো নিউ দিয়ে তার অবজেক্ট মানে আমি নিউ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং নিউ দিয়ে আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, একই কথা দুটার মধ্যে ভুল নাই। হ্যাঁ না। আচ্ছা ঠিক, ইনস্ট্যান্স ধন্যবাদ। অবজেক্ট, অবজেক্ট ইনস্ট্যান্স। তুমি একটু যদি কি বলে স্মার্ট সাউন্ডিং হতে চাও তাহলে বলো যে ইনস্ট্যান্স, এই ওয়ার্ডটা আমি এখন উচ্চারণ করতে পারি না। ইনস্ট্যান্সিয়েট। ইনস্ট্যান্স, হ্যাঁ ইনস্ট্যান্সিয়েট। আরো আছে, আর যদি আইএনজি লাগাও তাহলে হবে ইনস্ট্যান্সিয়েশন। আই আচ্ছা থিংক ভাইয়া, আমি বলতে পারছি শেষ পর্যন্ত। এনিওয়ে, আমি মাথায় বলতে পারি কিন্তু বারবারলি জিনিসটা আসে না। এনিওয়ে, সো দুইটা সেম জিনিস, আচ্ছা তুমি যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, সো ওকে। আমরা একটু আসিও। হ্যাঁ, একটা জিনিস, অনেকে কোড লিখছো, চেষ্টা করবো আসলে কোড না লিখতে। যখন অ্যাটলিস্ট আমার মানে খাতায় লেখো, দ্যাটস ওকে ফাইন। আমি যখন কুইজ দিব তখন একটু কোড লেখো না, কারণ আমার কোড পড়ার মতো অবস্থায় আমি থাকি না। আমি জাস্ট কনসেপ্টটা তুমি বুঝছো কিনা সেটা হইলে হবে। আর ওপি তে আসলে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ বেশি ইম্পর্টেন্ট, কোড সেকেন্ড রোল প্লে করে। সো আমি যখন দিব তোমরা জাস্ট আর এক্সাম্পল দিলেই হবে, কোড না দিলেও হবে। সো যারা কোড লিখছো তারা আসলে এক্সট্রা খাটনি কাটছো, কোনো আসলে খুব একটা লাভ হয় নাই। সো এনিওয়ে, কেমন একটা কিছু বলতে যাচ্ছিলা? হ্যাঁ ভাইয়া, আমি তো বলো। যেটা একটু একটু পিছনে নিয়ে যাই, সেটা হচ্ছে আপনি ইনস্ট্যান্স অফ নিয়ে কথা বললেন। তো এই ইনস্ট্যান্স অফটা আসলে কি মানে আমি যখন একটা চেক করব যে আমার একটা ক্লাস এবং অন্য একটা ক্লাসের ইনস্ট্যান্স কিনা, মানে ওই ক্লাসটা আসলে মানে যেমন আমরা কন্ডিশন কোন দেই একটা একটা, যেমন অবজেক্ট, হ্যাঁ আসলে ওইটা অন্য কিনা। একটা ক্লাসের ইনস্ট্যান্স কিনা। হ্যাঁ মানে এটা আসলে ওইটা কিনা এই বোঝানোর জন্যই তো আসলে ইনস্ট্যান্স ক্রিয়েট করি আমরা, মানে ইনস্ট্যান্স অফ ইনস্ট্যান্স অফ, ইউজ করি আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আহ, তো ওকে, সো ওকে কোডের কথাই ছিলাম। সো কোড অ্যাটলিস্ট আমার কুইজে লেখো না, দ্যাটস ইট, আর কিছু না। কারণ আমার কোড পড়তে আসলে, কোড পড়ে ওটা মাথার মধ্যে কম্পাইল করতে একটু প্যারা লাগে। সো ওইটা না করার চেয়ে একটা ইয়া পড়ে নিলেই সুবিধা। জাস্ট এক্সাম্পল টাইম দিয়ে বুঝতে পারলাম যে তুমি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হচ্ছে মজার একটা আইডিয়া, সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে যখন তুমি লিখবা তখন চেষ্টা করবা যে একটা আউট অফ দ্য বক্স এক্সাম্পল দিতে। যেমন আমি অনেক এক্সাম্পল, তোমাদের যখন কুইজের খাতা দেখতে গেছি তখন আমি অনেক মজার মজার কিছু এক্সাম্পল পাইছি। আমার কাছে আসলে নোট করা নাই, নোট করা উচিত ছিল এক্সাম্পল গুলো, তাহলে তোমরা শেয়ার করলে মজা পাইতা। যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এক্সাম্পল ওরা মানে তোমরা লিখছো। সো ওই এক্সাম্পল গুলো থেকে আমি নিজে অনেক কিছু শিখতে পারি। তো যখন তুমি লিখবা তখন চেষ্টা করবা যে টিচারকে নতুন কিছু শেখানোর, তাহলে টিচার আসলে খুশি হয়। তুমি তোমার খাতার মাধ্যমে যখন টিচারের সাথে কমিউনিকেট করবা, এই বান্দা যাতে তোমার খাতাটা দেখে বুঝে ও আচ্ছা আমি নতুন একটা জিনিস শিখলাম, এই জিনিসটাকে নতুন ভাবে দেখা শিখলাম, এরকম একটা যাতে ফিল পায়। আমি আজকের খাতাগুলো পাইছি, এবং যারা আমাকে ওই ফিলটা দিতে পারছো তারা আসলে নাম্বার বেশি নিয়ে যেতে পারছো। সো নিজের মাথা থেকে কোনো সুন্দর সুন্দর এক্সাম্পল বের করে দিয়ে দিবা, বা ইন্টারনেট থেকে কোনো ভালো এক্সাম্পল পাইলে ওগুলো শেয়ার করবা নিজের লার্নিং এর সাথে। আর হচ্ছে যেমন এই, আচ্ছা এক্সাম্পল একটা আছে আমার মাথায়, সেটা হচ্ছে একজন খুব সুন্দর একটা এক্সাম্পল দিছো যে পলিমরফিজমের, যে আমরা যখন স্ট্রিং কনক্যাটনেট করি
স্ট্রিং যখন আমরা ধরো দুইটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং আর এটা একটা স্ট্রিং, জাস্ট একটা ক্যারেক্টারই লিখলাম কিন্তু জাস্ট ডাবল করে দিয়েছি, তার মানে স্ট্রিং। তো স্ট্রিং কনক্যাটেনেট করলে প্লাস অপারেটরটা একভাবে কাজ করে, কিন্তু আমি যখন দুইটা নাম্বার নেই তখন প্লাস অপারেটরটা আরেকভাবে কাজ করে। দুইটাই কিন্তু একটা অপারেশন কাজ করতেছে, একটা প্লাস অপারেশন, কিন্তু দুইটা দুই ক্ষেত্রে দুইভাবে কাজ করছে। তো এই জিনিসটা আমি আগে কখনো খেয়াল করি না। কেউ একজন মনে হয় লিখছো যে ভাইয়া এই জিনিসটা হচ্ছে এরকম ভাবে, কে লিখছো এটা? সে কি আছে? আই থিঙ্ক সে নাই। ওকে, এনিওয়ে, বাট যে লিখছো সে খুব ভালো একটা কাজ করছে। আমি জিনিসটা শিখলাম নতুন যে ওকে প্লাস অপারেটর তো আসলে স্ট্রিং এর মধ্যে একভাবে কাজ করে। স্ট্রিং এর এটার অ্যান্সারটা কি হবে? এস এ। আর এখানে কি হবে? 5 7 12। সো এখানে সে অ্যারিথমেটিক প্লাস করতেছে, আর এখানে জাস্ট দুইটা জিনিস পাশাপাশি বসায় এখানে বসায় দিচ্ছে। তার মানে কি প্লাস অপারেটরটা সিচুয়েশন বেসিসে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্ট করতেছে। এটা আসলে পলিমরফিজম একটা সুন্দর এক্সাম্পল। ওকে, দ্যাট বিং সেড, হোয়াট ডু ইউ হ্যাভ নেক্সট? আমার কাছে জিনিসগুলো লেখা আছে যে আমি কোন কোন জিনিস তোমাদের সাথে আলোচনা করবো, এখান থেকে আমি আসলে দেখে দেখে বলতেছি। আচ্ছা, সো বাংলা লেখার একটা খুবই মজার এক্সাম্পল দিই। একজনকে মানে একজন অ্যান্সারটা আমার খুবই ভালো লাগছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য রিজন বিহাইন্ড জাভা নট সাপোর্টিং মাল্টিপল ইনহেরিটেন্স। সে প্রথমেই লিখছে অ্যান্সারটা, জাস্ট আমি অ্যান্সারটা পড়তেছি, কোড বহুত ঝামেলা, কে সুপার ক্লাস, কোন সুপার ক্লাসের মেথড কে কল করতেছে, এই নিয়ে ডেভেলপাররা প্যারায় পড়ে যাবে। আর জাভা যেহেতু ডেভেলপারদের জন্য, আমার মনে হয় সেই কারণে এসব বাড়তি ঝামেলা এড়াতে জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। এই কাজ ইন্টারফেসের মাধ্যমে করা যায়। তো আমার খুব ভালো লাগছে অ্যান্সারটা, লাইক সে খুব ক্যাজুয়ালি সে আমাকে জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি বুঝাই দিছে ধাপধুপ। তো এটা হচ্ছে বাংলায় লেখার একটা এক্সাম্পল। সে শুরুই করছে বহুত ঝামেলা দিয়ে, তারপরে প্যারা ট্যারা এইসব লিখে সে দিন শেষে সে আমাকে আইডিয়াটা কনভে করতে পারছে। দ্যাটস এটাই আমি চাচ্ছি আসলে তোমরা। বাট আবার ইউনিভার্সিটি খাতায় গিয়ে এইসব জিনিস লেখো না, প্যারা ট্যারা বা ঝামেলা টামেলা এইসব ওয়ার্ড না লেখ, ওই সময় একটু ডিসেন্ট থাকো। আচ্ছা, সো ও, এটা একটা মজার জিনিস। তোমরা যারা সিজিপিএ ভালো করতে চাও তারা খাতায় জিনিসটা অ্যাপ্লাই করতে পারে। সেটা হচ্ছে যে যারা নোট নাও তারা এখানে অ্যাডভান্টেজ পাবে। সেটা হচ্ছে যে টিচার যেভাবে কমিউনিকেট করে, যে এক্সাম্পল গুলা দেয়, যে জিনিসগুলো বলে, তুমি তো অবশ্যই এক্সট্রা এক্সাম্পল দিবা, সাথে সাথে ওই সে যে কথাটা বলছে সেটাও তাকে খাওয়াই দিবা। মানে সে যে ভাষায় কমিউনিকেট করছে, তুমি এক্স্যাক্টলি সেই ভাষায় যদি তাকে লিখে দিয়ে আসতে পারো না, তাহলে সেই জিনিসটা তাকে হিট করে। আরে এটা আমার ভাষায় কথা বলছে, তার মানে সে জিনিসটা আসলে বুঝছে। এই জিনিসটা আসলে খুবই মানে সাইকোলজিক্যাল ট্রিক। বেসিক্যালি তুমি যখন টিচার যেই ভাষায় জিনিসটা কনভে করছে, আমি যেভাবে তোমাকে অ্যাবস্ট্রাকশনটা বুঝাইছি, তুমি যদি এক্স্যাক্টলি খাতায় ওইভাবেই লেখো, আমি খুব দ্রুত তোমার খাতাটা দেখি আমার একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে যে আরে এ তো বুঝছে, আমি যেটা বলছি সেটাই লিখছে। সাথে সাথে তোমার মার্কটা চলে আসবে, ভালো মার্কই চলে আসবে। কিন্তু তুমি যদি অনেক বেশি ওভার দ্য টপ লেখো, আমি যেটা না বুঝতে পারি, তাহলে আমি ইভেন তো তোমারটা রাইট, কিন্তু আমি তোমাকে মার্ক দিব না। সো চেষ্টা করবা যারা নোট নাও, নোটে যেটা লিখতেছো মুখস্থ করার দরকার নেই, বাট চেষ্টা করবা টিচারের ভাষায় কমিউনিকেট করা নিজের খাতার মধ্যে। এটা করলে মার্ক বেশি আসবে। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে যেমন অনেকের না মার্ক হয়তো কম আসতে পারে, বেশি আসতে পারে। সো তোমার মার্ক যদি কম আসে তাহলে অবশ্যই তুমি আমাকে অ্যাটাক করবা। সো কিভাবে অ্যাটাক করবা, যে ভাই আপনি আমাকে মার্ক কম দিয়েছেন, আমি এখানে তো রাইট অ্যান্সারটাই দিছি। এটা খুবই জরুরি ইন এ লাইফ, তোমারও অবশ্যই এটা করা উচিত। কেন করা উচিত? কারণ হচ্ছে আমি যেটা বললাম ইনিশিয়ালি, যে তোমার 70% মার্ক হয়তোবা তুমি যোগ্যতা দিয়ে অর্জন করবা পুরোপুরি, বাট বাকি 30% মার্ক আসলে এনভায়রনমেন্ট থেকে আসে, টিচারের মুডের উপর ডিপেন্ড করে। তারপরে ওই যে একটা এক্সাম্পল দেয় না এসএসসির সময়, যে টিচারের যদি বউয়ের সাথে ঝগড়া না হয় তাহলে তুমি আসলে A+ পাবা। যদি কোনো কারণে তোমার কপাল খারাপ থাকে, টিচার ওই রাতে বউয়ের সাথে ঝগড়া করে ভাত না খায়, তারপর তোমার খাতা দেখতে বসে, তাইলে তোমার A+টা ছুটে যেতে পারে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়। আমি যখন টিচারের পজিশনে আসছি, আমি জিনিসটা রিয়েলাইজ করছি যে টিচারের মুডের উপর, টিচারের সিচুয়েশনের উপর অনেক মার্ক ডিপেন্ড করে। এখন কাহিনী হচ্ছে তোমার হয়তোবা এই টিচারের মুড টুডের উপরের কারণে তোমার মার্ক হয়তোবা ছুটে গেল, বা আমি একটা অ্যান্সার দেখতে গেছি, ওই অ্যান্সারটা আমি কোনো কারণে বুঝি নাই, বা আমি একটু লেজি ছিলাম, এই কারণে তোমার অ্যান্সারটা আমি না দেখি কেটে দিচ্ছি। এটা হতেই পারে, খুবই স্বাভাবিক, হয়। তো তোমার যদি মনে হয় যে ভাই এই অ্যান্সারটা আমি ঠিক লিখছি, আপনি আমাকে ভুল দাগাইছেন, তোমার ডিফেন্ড করার
মানে তোমার আমাকে অ্যাটাক করার রাইট আছে, এই রাইটটা পুরাই আছে। শুধু আমাকে না, ইউনিভার্সিটির যে কোনো টিচারকে তুমি গিয়ে ধরতে পারবা যে ভাই বা স্যার কেন আপনি আমাকে এখানে নাম্বার কম দিয়েছেন, আমি তো রাইট জিনিস দেখছি। আপনি যদি বলেন যে জিনিসটা ভুল, তাহলে আমাকে বুঝাই দেন জিনিসটা কেন ভুল। এইভাবে চেষ্টা করবা এই জিনিসটাই আর একটু সুগার কোট করে আর একটু সুন্দরভাবে টিচারের পার্সোনালিটি বুঝে জিনিসটা কমিউনিকেট করার। তোমাকে যদি আমি 5-এর মধ্যে 3 দিয়ে দিই, আমার কাছে অবশ্যই একটা অ্যান্সার আছে কেন 2 মার্ক কমাইছি, অবশ্যই একটা অ্যান্সার আছে। তো সেই অ্যান্সারটা তুমি যদি না বুঝো, তাহলে আমার কাছ থেকে জেনে নেওয়া যে ভাই কেন আপনি 2 মার্ক কমাইছেন। এটা শুধু আমার কাছ থেকে না, ইউনিভার্সিটির কাছ থেকে। আদারওয়াইজ তুমি কি করবে, সারা জীবনই প্যাসিভ ভাবে যদি থাকো, তোমার সারা জীবনে টিচার দেখবা যে একটু একটু করে মার্ক কম কম দিবে, তুমি একটু একটু করে মার্ক কম কম পেয়ে আগাচ্ছ লাইফে। সো এটা আমি খুবই ঠেকার পরে রিয়েলাইজ করছি জিনিসটা আসলে প্রয়োজন। কোনো কিছু যদি টিচার মার্ক কম দেয়, আমার এটাকে অ্যাটাক করা উচিত। ওকে, সো আমি কিছু কপি পেস্ট পাইছি, যেটা আসলে আমার আসলে কষ্ট দিছে, সেটা করবা না। কপি পেস্ট করছো যারা, তারা 0 পাইছো। আমি একদম ডিরেক্ট 0 বসাই দিয়েছি। আমার খুব ভালো লাগছে যারা কপি পেস্ট পাইছে, আমার কাজ কমাই দিছো। আমার কিছুই করতে হয় না, আমি জাস্ট দেখছি 2টা জিনিস কপি, আমি আন্ডার বসাই দিয়ে গেছি, আমার আর পড়তেও হয় না। সো থ্যাংক ইউ ফর দ্যাট, আমার পরিশ্রম কমাই দেওয়ার জন্য। বাট নেক্সট টাইম থেকে যদি 0 পাইতে না চাও, তাহলে করো না। আচ্ছা, সো ওকে ওকে, কিছু ফিডব্যাক ছিল। একটা ফিডব্যাক ছিল হচ্ছে যে 2 ঘন্টা ক্লাসে মনোযোগ রাখা যায় না। সো আমি জিনিসটা আসলে এগ্রি করি, 2 ঘন্টা আসলে ক্লাসে মনোযোগ রাখাটা খুবই টাফ। কিন্তু আসলে আমারও কিছু কনস্ট্রেন্ট আছে, যে কারণে আসলে আমার লং ক্লাসগুলো নিতে হচ্ছে, যে আমি আসলে উইকে আর কোনোদিন তোমাদের সময় দেওয়ার মতো অবস্থায় থাকি না। সো দেখা যাচ্ছে যে এই একটা দিন আমি পাই, ওই একটা দিন আমি যতটুকু সময় পসিবল তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাই আসলে ক্লাসগুলো এত লং হয়। বাট এটা সলিউশনটা হচ্ছে, তুমি করবা কি, যখন এই ক্লাসগুলো তুমি ধরো তোমার ক্লাস করার মাঝখানে ঘুমায় যেতে ইচ্ছা করলো, ঘুমায় যাও, কোনো অসুবিধা নাই। তুমি জাস্ট ভিডিওগুলো দেখে নিও, আর হচ্ছে কুইজগুলো ঠিকঠাক মতো অ্যাটেন্ড করে, দ্যাট উড বি অল। তাহলে লাইভ ক্লাসের সুবিধাটা কি? লাইভ ক্লাসের সুবিধা, তোমার যদি কোনো কোশ্চেন থাকে, তুমি ওগুলো আমার কাছ থেকে অ্যান্সার নিয়ে নিতে পারবা। আচ্ছা, সো এটাই ছিল আমার তোমাদের কুইজ থেকে যে কথাবার্তাগুলো। নেক্সট টাইম থেকে আমি খুব কমই কোশ্চেন দিব, 1টা বা 2টা বা 3টা, যাতে আমার দেখতে সুবিধা হয় খাতা। আর ওগুলো তোমরা যে আজকে যে ডিসকাশন গুলো করলাম, আই হোপ তোমরা এই জিনিসগুলো ফলো করে অ্যান্সার গুলো দিবা, এবং একটা ইফেক্টিভ কিছু আমরা ওইখান থেকে বের করে আনতে পারবো। এই হচ্ছে গিয়ে ঘটনা। এই ওভারঅল কুইজ নিয়ে ডিসকাশন, এক্সাম নিয়ে ডিসকাশন থেকে তোমাদের কোনো কুইজ থাকলে এখন বলো, আদারওয়াইজ আমি নেক্সট টপিকে মুভ অন করবো। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশনের মধ্যে পার্থক্য। এই ক্যান্সারটাতে তোমরা অনেকেই ভুল করছো, আমি একটু তোমাদেরকে দেখাবো জিনিসটা কেমনে কাজ করে। সো আমাকে একটু বলো যে ভাই এই জায়গাটায় কোশ্চেন আছে থাকলে একটু বলো, আর নাহলে আমি নেক্সট টপিকে সুইচ করি। ওকে, গুড, কোনো কোশ্চেন নাই। চ্যাটে মনে হয় বাচ্চা কাচ্চারা কিছু লিখছে, চ্যাটে লিখলে না। আরে আল্লাহ, রচনা লিখছে দেখি। এই মাহফুজ, কি করছো এটা? অনেক যারা প্রোগ্রামার, ওরে আল্লাহ রে, ভাই এটা আমি পরে পড়বো। আচ্ছা, আসলে চ্যাট দেখার সুযোগ হচ্ছে না, তোমরা একটু মাইক অন করে বলা শুরু করো, কোনো অসুবিধা নেই এখানে। আচ্ছা, আমি সেকেন্ড টপিকে চলে যাই। এখন আমি একটু আইডিটা দেখাবো, এবং তোমাদের এনক্যাপসুলেশনের আইডিয়াটা এবং অ্যাবস্ট্রাকশন আইডিয়াটা ক্লিয়ার করবো। এখানে একটু বোর্ডে থাকতে থাকতে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে কনসেপ্টটা, তারপর আমি কোডে যাব। কনসেপ্টটা আমি একটা জিনিস বলেছিলাম, যে তোমরা যখন ওপে 4টা পিলার যখন জানবা, যে 4টা পিলার আছে আমাদের, কি কি আছে? প্রথম হচ্ছে গিয়ে এনক্যাপসুলেশন, সেকেন্ড হচ্ছে অ্যাবস্ট্রাকশন, থার্ডে হচ্ছে তোমার, আরে ওটার নাম কি, ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে গিয়ে পলিমরফিজম। সো এই 4টা যখন শিখবা, 4টা শেখার পরে দেখবে যে অনেক ওভারল্যাপিং আছে, এটার ভিতরে এটা ঢুকে যাচ্ছে, এটাই আবার এটা মিন করতেছে, এটা আবার এটা মিন করতেছে। সো এটার সলিউশন আমি বলেছিলাম যে এরকম প্রবলেম আসলে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে নিজের ভিতরে আইডিয়াগুলোকে নিজের মতো করে এক্সপ্লেনেটরি করবা, আপন করে নিবা এক্সাম্পল গুলোকে, তাহলে তোমার কাছে এই পার্থক্য কোনটার সাথে পার্থক্যটা কি সেটা বুঝতে সুবিধা হবে। সো এটা খুবই স্বাভাবিক, গুলায় যাবে। সলিউশন হচ্ছে তোমার উচিত সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে নিয়ে আসা। তো এনক্যাপসুলেশনটা আমি তোমাদের হেল্প করি একটু বোঝার সুবিধার্থে। এনক্যাপসুলেশন একদম সিম্পলি পুট, আমাদের কোডের প্রপার্টি আর মেথড গুলাকে একসাথে রাখা, এটাকে বলা হয় এনক্যাপসুলেশন। দ্যাটস ইট, আর কিছু না, ডানে বামে দেখার কিছু নেই। এটা হচ্ছে এনক্যাপসুলেশন। আবারও বলতেছি, কি
হোয়াটের অ্যান্সার এটা হচ্ছে গিয়ে তোমার প্রপার্টি গুলা আর মেথড গুলাকে একসাথে রাখা। আমরা যখন একসাথে রাখি রিলেটেড প্রপার্টিজ এবং রিলেটেড মেথড গুলা, এটাই হচ্ছে এনক্যাপসুলেশন। এই আইডিয়াটাই এনক্যাপসুলেশন। এখন প্রশ্ন আসে যে ভাই কেন লাগবে? এটার কারণ হচ্ছে একটা টাইমে প্রসিডিউরাল প্রোগ্রামিং ছিল। প্রসিডিউরাল প্রোগ্রামিংটা হচ্ছে একই ফাইলের মধ্যে দুনিয়ার কোড লেখা। আমি একদম প্রথম দিকের ক্লাসে জিনিসটা এক্সপ্লেন করেছিলাম একদম এক্সাম্পল দিয়ে। তোমাদের যদি কারো মনে না থাকে ইউ ক্যান রিভিজিট, ওইটা দেখতে পারো তোমাদের সুবিধার্থে। আমি সংক্ষেপে এখন ব্যাখ্যা করি। প্রসিডিউরাল প্রোগ্রামিং হচ্ছে এক ফাইলে সবকিছু, মানে এখানেই ফাংশন গুলো থাকবে, এখানে তোমার ভেরিয়েবল গুলো থাকবে, এখানে তোমার ডেটা স্ট্রাকচার থাকবে, লজিক থাকবে, যা আছে সব মোটামুটি একটা ফাইলের মধ্যে তুমি একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো ফাইলটা দিয়ে তোমার কাজটা করবা। এটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। একটার পর একটা প্রসিড করে, একটার পর একটা প্রসিড করে। এটা দিয়ে ব্যাখ্যা করা যায়। আবার ফাংশনকে প্রসিডিউর বলা হয়, ওইটা দিয়ে ব্যাখ্যা করা যায়। আমি অত কমপ্লেক্সিটিতে যাব না। বেসিক্যালি এক ফাইলের মধ্যে সবকোড করাকে প্রসিডিউরাল প্রোগ্রামিং বলা হয়। তো এটা একটা সমস্যা ক্রিয়েট করছে, সেটা হচ্ছে যে তোমরা যারা ডেটা স্ট্রাকচারের কোর্স করছো বা অ্যালগরিদম কোর্স করছো তারা জানো যে এরকম কোড আসলে মেইনটেনেবল না। এক ফাইলের মধ্যে সব থাকলে সবাই এক ফাইলে হামলা দিবে। এক ফাইলে হামলা দিয়ে কেউ এখানে চেঞ্জ করে ফেললে এখানে নষ্ট হয়ে যাবে, আবার কেউ এখানে চেঞ্জ করলে এই বান্দা জানলো না, এখানে এসে তার মাথা উলাই গেল, সে আবার পুরো কোডটা পড়তে হবে। তো এরকম অনেক ঝামেলা চলে আসে। ওই যে ওপি যেই জিনিসগুলো এক্সটেনশিয়াবিলিটি, মেইনটেনেবিলিটি, রিডাবিলিটি, এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো তখন তারা ভাবলো যে ভাই এত মারামারি করার দরকার নেই, এক ফাইলে আমরা নতুন একটা জিনিস আনবো, তার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অনেক ফ্যান্সি একটা নাম। এখানে কি থাকবে? এখানে ক্লাস নামের একটা কনসেপ্ট থাকবে। ক্লাসের মধ্যে কি থাকবে? ক্লাসের মধ্যে আমরা এই ফাইলটাকে ভাঙার মেকানিজম আনবো। এই ফাইলটাকে কেমনে কেমনে ভাঙতে হয় সে ভাঙবো আমরা। তো কেমনে কেমনে ভাঙতে হয় আমরা প্রথমেই আনবো যে ক্লাসের মধ্যে থাকবে এখানে যে রিলেটেড মেথড এবং রিলেটেড কি বলে ভেরিয়েবল গুলো আছে সেগুলাকে একটা ক্লাসের মধ্যে নিয়ে আসা। তো যদি ধরো একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং, ধরো এটা হচ্ছে আমার প্রসিডিউরাল প্রোগ্রামিং এর ফাইলটা, এখানে এটা হচ্ছে ধরো এমপ্লয়ির ভেরিয়েবল গুলা, আর এটা হচ্ছে এমপ্লয়ির ফাংশন গুলা। আবার এখানে তুমি লিখছো স্টুডেন্টের ভেরিয়েবল গুলা, আবার স্টুডেন্টের ফাংশন গুলা। তো এরকম করে যদি আরো 50টা ইউজার আসে তোমার এরকম আরো ফাইলটা আরো বড় হবে। তো ওপি করলো কি যে এত মারামারির দরকার নেই, আমরা একটা নাম দিব ক্লাস, যার নাম হচ্ছে কি ধরা যাক এমপ্লয়ি। এখানে এই রিলেটেড ভেরিয়েবল গুলো নিয়ে আসবো আর রিলেটেড মেথড গুলো নিয়ে আসবো। যার ফলে কি হবে, কারো যদি এমপ্লয়ির কোনো কাজ লাগে সে জাস্ট এই ক্লাসটা নিয়ে কাজ করলেই হবে। এই ক্লাসটা নিয়ে তার যখন দরকার সেই ক্লাসটা থেকে যা যা দরকার সেটার অবজেক্ট বানায় কল টল করবে, কাজ করবে। এই যে এক সময় প্রসিডিউরাল প্রোগ্রামিং ছিল, সেখানে সবকিছু একসাথে রাখা হতো, সেখান থেকে যে জিনিসটাকে আলাদা করে এখানে নিয়ে আসা হয়েছে, এই জিনিসটাই, এই আইডিয়াটাকে বলে এনক্যাপসুলেশন। তোমাদের কাছে অনেক ন্যাচারাল লাগতে পারে যে ভাই এটা তো হওয়া উচিত ছিলই, এটাই তো আসলে ক্লাস, জিনিসটা তো এমনই। আমারও এরকম মনে হয়েছে যে এটাকে আবার এত স্পেশালিটি একটা নাম দিয়ে প্রকাশ করার কি আছে ভাই, এটা তো নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো সিম্পল একটা আইডিয়া। কিন্তু তুমি যখন আগের দিনের মানুষদের কথা চিন্তা করবা তাদের কাছে এই আইডিয়াটা খুবই র্যাডিক্যাল একটা আইডিয়া ছিল। তারা এনক্যাপসুলেশনের আইডিয়াটাকে মানে কি বলে অনেক বড় হিসাবে দেখতো যে ভাই ওমা এইভাবে জিনিসগুলোকে আলাদা করে ফেলতে পারতেছি আমি, আয় হায়। সো বেসিক্যালি আমাদের কাছে তো হাই হুতাশ না মনে হলো, তাদের কাছে লাগতো, এই কারণে তারা একটা টার্ম দিচ্ছে, নাম হচ্ছে এনক্যাপসুলেশন, আর ওইটার মিনিংটা হচ্ছে এটা। এখন আসি অ্যাবস্ট্রাকশনে। অ্যাবস্ট্রাকশন জিনিসটা তাইলে কি? এই এনক্যাপসুলেটেড যখন তুমি করবা যে এখানে আমার ডেটাগুলো চলে আসলো, এখানে আমার মেথডগুলো চলে আসলো, এখন সবগুলো যদি তুমি পাবলিক করে দাও তাহলে অন্য ফাইল থেকে বা অন্য ক্লাস থেকে এগুলো সবগুলাকে অ্যাক্সেস করা যাবে। এখন সবগুলাকে যারা তোমরা অ্যাবস্ট্রাকশন আইডিয়া জানো, আমি জানি কারণ তোমরা কুইজে লিখছো সুন্দর। সো এখন আমার মন চাইলো যে এই ফিল্ডটা আর এই ফিল্ডটা তাকে দেখানোর প্রয়োজন নাই, কারণ তার এগুলো লাগবে না। সো তখন আমি কি করবো, এগুলোকে প্রাইভেট করে দিব অ্যাক্সেস মডিফায়ারটাকে চেঞ্জ করে, যার ফলে কি হবে এটার অ্যাক্সেস অন্য ফাইল থেকে আর থাকবে না। তাইলে কি লাভটা? তাইলে হলো এগুলা এই লোক আর দেখতে পাচ্ছে না, তার মানে ইমপ্লিমেন্টেশন ডিটেইল আমি হাইড করে দিলাম। এর ফলে আমার জিনিসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, অর্থাৎ তার যেই কয়টা জিনিস দরকার সে সেই কয়টা জিনিস পাবে, তার যেটা প্রয়োজন নাই সেটা সে প্রাইভেট করার ফলে সে ধরতে পারবে না। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাকশনের আইডিয়া। সো এটা অ্যাবস্ট্রাকশন আর হচ্ছে তোমার এনক্যাপসুলেশনের আই থিঙ্ক আইডিয়াটা তোমরা বুঝতে পারছো। ইমপ্লিমেন্টেশনে দেখবা যে অনেকভাবে অ্যাবস্ট্রাকশনে ইমপ্লিমেন্ট করা হয়, ইন্টারফেস দিয়ে অ্যাবস্ট্রাকশনে আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করা হয়। তোমার পাবলিক প্রাইভেট অথবা অ্যাক্সেস মডিফায়ার একটা অ্যাবস্ট্রাকশনের মধ্যে পড়ে।
তো একটু গুলাই ফেলবা না, তোমাকে যদি কেউ বলে অ্যাক্সেস মডিফায়ার গুলা কোন আইডিয়া থেকে আসছে, তুমি বলবা অবশ্যই অ্যাবস্ট্রাকশন থেকে আসছে, এটা কারণটা হচ্ছে এটা। আবার তুমি যদি বলো যে এনক্যাপসুলেশন করি আমরা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে, তাহলে আসলে অ্যান্সারটা ভুল, যেটা অনেকেই লিখছো। সেখান থেকে আসলে এত বড় একটা কনভারসেশন আমি ড্র করলাম যে পার্থক্যটা এখানে। এখন কি তোমরা জিনিসটা বুঝতে পারছো? আমার আসলে কোড করে দেখাইতে হবে জিনিসটা কি। কেউ বুঝা কি গেছে ভাই, ক্লিয়ার। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, কেউ যদি না বুঝো ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। কেউ কি আছো কি বুঝো নাই? কোনো কোশ্চেন মানে সবাই পারে এটা মনে করার কারণে আসলে মানে খুব কম মানুষই পারে। আমরা সুগার কোট করতে খুব পছন্দ করি, আমরা ভাব নিতে পছন্দ করি যে আমরা পারি। আমিও অনেক ভাব নেই যে আমি অনেক পারি, আসলে কিছুই পারি না। সো তোমার যদি মনে কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, যে হ্যাঁ ক্লাসে 10 জন পারে, আমি যদি এখন কোশ্চেনটা করি তাহলে তো ভাই আমি পারি না, এটা প্রকাশ পেয়ে গেল। এই কাজটা কখনো করবা না। আমি খুবই খারাপ ছিলাম ক্লাসে, আমি ওই স্টুডেন্ট যে আসলে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও স্যারকে কোশ্চেন করে ক্লাসে আটকে রাখতাম। এই কারণে আমি অনেকবার ঝাড়ি খাইছি আর কি। সো কোশ্চেন করতে পারো যদি থাকে, আর যদি না থাকে আমরা নেক্সট। হ্যাঁ, আপনার কাছে কি এটা পার্থক্যের কোনো কোড আছে ভাইয়া? পার্থক্যের কোড আমি তাহলে কোড খুলে দেখাই, কোনো অসুবিধা নেই। কোড আমরা একটা ক্লাস খুলে দেখলেই হবে। দাঁড়াও আমি একটু স্ক্রিনটা আইডি তে নিয়ে আসি, তারপর আমি তোমাকে তোমার এই কোশ্চেন থেকে হয়তো বা আর 10 জনের উপকার হলো, কোনো অসুবিধা নাই। আমি কোডেই দেখাই। স্টপ প্রেজেন্টিং, প্রেজেন্টেশন কি অফিসে, ওকে কুল। তারপরে এন্টায়ার স্ক্রিন, উইন্ডো। ওকে, যদি দেখা যায় আমাকে ফিডব্যাক দিও যে ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? না ভাই, আইডি দেখতে পাচ্ছ যে কালো কালো এখানে? না ভাই, কিছু আসেনি এখনো। ইয়োর এখন আসছে। ওকে ওকে। সো জাস্ট আমি একটা ক্লাস খুলি, ধরা যাক অ্যানিমেল না। আচ্ছা, এখানে ওই কথাটা চলে আসে যে তোমরা যখন ইন্টারভিউতে বসে এক্সাম্পল দিবা তখন তাকে কাউ, ডগ, অ্যানিমেল এসব এক্সাম্পল না দেওয়ার চেষ্টা করবে। এগুলো অ্যানালজি থেকে এক্সাম্পল গুলো, এই কোডগুলো করা হয়েছে। অ্যানালজি থেকে আসলে বাস্তব জিনিসের গন্ধটা মানে আঁচ করা যায়, বাট কংক্রিট ফিলটা পাওয়া যায় না। সো কংক্রিট ফিলটা পেতে হলে তোমাকে একটা ওই যে পিডিএফ ফাইল যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে ওগুলো একটু বলার চেষ্টা করবা। আচ্ছা চলো আমরা একটা দেখি। এই যে ডগ এক্সাম্পলটা দিয়ে আসি। একটা কি বলে কুকুর বানানো হয়েছে এখানে। তো তোমাদের বোঝার সুবিধাতে আমি অ্যানালজি যে এক্সাম্পলটা সেটা নিলাম। সো এখানে দেখো, এখানে এই কুকুরের সাথে রিলেটেড যেই ফিল্ড গুলো আছে সেগুলো আমি এখানে লিখেছি, আর যেই মেথডটা আছে সেটা আমি লিখছি। আমি চাইলে এই পুরো জিনিসটাকে আমি যে আমাদের মেইন ক্লাস আছে আমি এখানে লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কেউ আমাকে ধরে পিটাবে না যে কেন লিখছো তুমি। কোড ঠিক মতো রান করতো, কিন্তু ওপির প্রিন্সিপাল সেটা ফলো করতো না। ওপির প্রিন্সিপাল ফলো করতে হলে আমাদের প্রথম পয়েন্ট কি, এনক্যাপসুলেশন প্রিন্সিপালটা যদি আমি ফলো করতে চাই আমাকে অবশ্যই রিলেটেড ডেটা এবং ফিল্ডগুলো, রিলেটেড ডেটা এবং মেথডগুলো একসাথে রাখতে হবে। তো সেটাই আমরা ডগে করেছি, এই যে রিলেটেড ডেটা এবং রিলেটেড মেথডগুলোকে একসাথে রাখছি। এটা হচ্ছে তোমার এনক্যাপসুলেশন। এখন তাহলে অ্যাবস্ট্রাকশন কি ভাই? অ্যাবস্ট্রাকশন হচ্ছে গিয়ে দেখো, এই ডগের প্রাইভেটটাকে যদি আমি পাবলিক করে দিতাম, তাহলে তোমরা যারা অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে জানো এবং আমি জানি তোমরা সবাই জানো, সো পাবলিক করে দিলে আমি এটার অ্যাক্সেস অন্য ক্লাস থেকেও পেতাম। কিভাবে পেতাম? ধরো মেইন ক্লাসে আমি যাই, মেইন ক্লাসে এসে আমি এটাকে আমার সাইডে ওপেন করি ভার্টিক্যালি। সো একটা ডগ ক্লাসটাকে আমি বামে ওপেন করলাম আর মেইন ক্লাসটা আমার ডান দিকে আছে। সো মেইন আমি একটা ডগ বানাবো, সো ডগ বানাইলাম, ডগ ইকুয়াল টু নিউ ডিওজি। হ্যাঁ বানাইলাম। এটা কি চাচ্ছে আমার কাছ থেকে? কিছু প্যারামিটার চাচ্ছে। প্যারামিটার গুলো কি? এটা আমি রিমুভ করে দিলাম, কনস্ট্রাক্টর লাগবে না, এক্সটেন্ডও সরাই দিলাম, ওভাররাইড লাগবে না। সো এটা হচ্ছে আমার ক্লাসটা, আমার ফিল্ড এবং মেথড এখানে আছে। কুল, বানাইলাম। বানানোর পর এখন দেখো আমি যদি ডগ দিয়ে, ডগ অবজেক্টটার ভিতরে ডট অপারেটর দিই, আমরা জানি ডট অপারেটর দিয়ে আমরা ফিল্ড গুলোকে অ্যাক্সেস করতে পারি। সো দেখো আমি গার্ড ডগও পাচ্ছি, স্মেল পাওয়ারও পাচ্ছি। এই দুইটা যদি আমি হাইড করতে চাই তাহলে আমি এখানে এগুলোকে প্রাইভেট করে দিব। যদি আমি এই ফিল্ডটাকে প্রাইভেট করে দিই, এখন যদি আমি ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করি, আমি শুধু স্মেল পাওয়ারটাকে পাচ্ছি, আমি কিন্তু গার্ড ডগটাকে পাচ্ছি না। কারণ কি? এটা হচ্ছে প্রাইভেট। সেই যে হাইড করে দিলাম ইমপ্লিমেন্টেশন ডিটেলটা প্রাইভেটের মাধ্যমে, এটাই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল অ্যাপ্লাই হইলো। দেখো স্পিক মেথডটা এখানে দেখা যাচ্ছে, আমি চাইলে স্পিক মেথডটা এখানে কল দিতে পারি, দিলাম কল। এখন আমি চাইলে এটাকে যদি প্রাইভেট করে দিই,
তাহলে এখানে এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? আমি যদি এখানে আসি, সে বলে স্পিক হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস। তার মানে কি প্রাইভেট অ্যাক্সেস মানে আমি এই ফাইল থেকে এই ফাইলের এই মেথডটাকে কল করতে পারবো না, এটা হচ্ছে তার নিজস্ব জিনিস। তার মানে কি এটা অ্যাবস্ট্রাকশনে চলে গেল, এটা আমার এখান থেকে হাইড হয়ে গেল। দিস ইজ অ্যাবস্ট্রাকশন। এখন কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো এই এক্সাম্পলটা যেহেতু আসছে, এখানে আমি তোমাদের মজার কিছু জিনিস দেখাই। মানে তোমরা যে 4টা প্রিন্সিপাল দেখছো, এটা আসলে আমার নেক্সট টপিকটা ছিল। সো আমি ওইটা এখন ঢুকে যাই। সেটা হচ্ছে তোমরা যে এতদিন ধরে অনেক পড়াশোনা করছো, 4টা প্রিন্সিপাল নিয়ে আমরা চিল্লাচিল্লি করছি, এই 4টা প্রিন্সিপাল তোমাদের কভার হয়ে গেছে। লাস্ট ক্লাস পর্যন্ত মোটামুটি কভার হয়ে গেছে। এখন জাস্ট ইন্টারফেসের কনসেপ্টটা বাকি। এই কনসেপ্টটা আমরা আজকের ক্লাসেই মোটামুটি দিয়ে দিব। এটা দিয়ে দিলে তোমাদের মোটামুটি ওপির আইডিয়া যতটুকু থাকা দরকার ছিল, দ্যাটস টোটালি কমপ্লিটেড। এখন যেহেতু আমরা 80-90% কমপ্লিট করে ফেলছি, আমরা দেখি আমাদের আইডিয়াগুলো আমরা একটা সিঙ্গেল ক্লাসে দেখতে পাই কিনা। ধরা যাক আমি এই যে কাউ ক্লাসটাকে ধরলাম, ঠিক আছে? এইখানে আমি কিছু কোশ্চেন করি, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে প্রথম প্রিন্সিপাল, প্রথম না, শেষ থেকে আসি। শেষ প্রিন্সিপাল ছিল পলিমরফিজম। এখানে পলিমরফিজম কোথায়, কিভাবে, কেউ কি ব্যাখ্যা করতে পারবো আমাকে? একটু দেখো, দেখার পর যে কোনো একজন আমাকে নাম বলো যে ভাই আমি পারবো, আমি আপনাকে ব্যাখ্যা করতেছি। কারণ আমি বগর বগর করতে করতে টায়ার্ড, তোমাদের দিয়ে একটু কথাবার্তা বলা। ভাইয়া এটা কি স্পিকার মাধ্যমে হচ্ছে না? স্পিক মেথডের মাধ্যমে? হ্যাঁ, স্পিকের মাধ্যমে হচ্ছে। তোমরা এটা ব্যাখ্যা করতে পারা উচিত এবং আমি জানি তোমরা পারো, একটু সাহস করে ভাই বলো। একটু সবগুলো ক্লাস দেখাবেন, মানে কোডটা শুরু থেকে খেয়াল করি নাই, এটার সাথে আর কি ক্লাস আছে? কোড ধরো নাই, কোড আর নাই, এটার সাথে কোনো কোড নাই, আমি তোমাকে এটাই দিছি। এটা থেকেই এটা থেকে আমাকে বলো এখানে পলিমরফিজম কোথায় হচ্ছে। কাউ এক্সটেন্ডস অ্যানিমাল। বলো, যার বলতে মন চায় বলে ফেলো। আচ্ছা ভাই এখানে, ভাই আমার তো আচ্ছা পলক বলো তো। আচ্ছা ভাই এখানে কাউ এক্সটেন্ড করতেছে অ্যানিমালকে। ইয়েস। তো এখন যদি আমি অ্যানিমালের কোনো একটা কি বলে মেথডকে এখানে এনে রিরাইট করি, মানে ওইটাই তো পলিমরফিজম হচ্ছে। ইয়েস, কোনটা এখানে করা হয়েছে? আমি তো প্যারেন্ট ক্লাসটা একটু দেখতে হবে তাহলে। এই যে 14 নম্বর লাইন হচ্ছে ওভাররাইট করা হচ্ছে স্পিক মেথডটা। ভাই দেখা যায় না কে এটা। অ্যানসার করলা? তো ইয়ামিন ভাই। আমিও বলছি ভাই। হ্যাঁ হ্যাঁ, দুইজনের অ্যানসারই ঠিক হয়েছে, দুইজন জাস্ট কমপ্লিমেন্টারি। একজন একদম লাস্ট পর্যন্ত নিয়ে গেছো এবং শেষ বাড়িটা মারছে হচ্ছে গিয়ে যে লাস্টে বললা, দুইটা অ্যানসারই আসলে কারেক্ট। তুমি যেটা বলছো যে এক্সটেন্ড করছে অ্যানিমালকে, অ্যানিমালের কোনো একটা মেথড সে ওভাররাইড করছে। তুমি অ্যানিমাল ক্লাসটা দেখতে যাচ্ছ যে ওটার ভিতরে কোনটা আছে। তোমার আসলে অ্যানিমাল ক্লাসটা আমি দেখাতে চাচ্ছি না, কারণ এটা না দেখলেও বোঝা যায় যে কোনটা ওভাররাইট এই যে ওভাররাইড জি ভাই, খেয়াল করি নাই। ওভাররাইড করছো, এই কারণেই এখানে আসে। তার মানে কি এখানে তুমি দেখতে পাচ্ছ এই ওভাররাইড দেখে তুমি বলতে পারতেছো যে ভাই এটা আমার না, এটা অন্য কোথাও লেখা আছে, ওইটাকে আমি এখানে রিরাইট করতেছি। ঠিক আছে, দ্যাট মিন্স অন্য কোথাও অন্য কোনো ভাবে লেখা আছে, সেটাকে আমি এখানে অন্য কোনো ভাবে লিখতেছি। দ্যাট মিন্স পলিমরফিজম হচ্ছে এখানে। ক্লিয়ার? বোঝা গেছে? অন্যরা কি বুঝছো? বাচ্চা বাচ্চারা? জি ভাই। ওকে, কুল। সো যদি বুঝে থাকো, এখানে পলিমরফিজমের আইডিয়াটা আমরা দেখতে পেলাম। এই ক্লাসের মধ্যে এখন আমাকে ব্যাখ্যা করো যে ইনহেরিটেন্স কই আছে। খুবই ইজি, আমি এটা ধরি, কেউ মানে কোন একজনকে ধরি। অ্যানিমাল ক্লাসকে কাউ ক্লাস এক্সটেন্ড করছে, এটা বলে দিছো। সো দ্যাটস দ্য থিং। আচ্ছা, তুমি যেহেতু বলছো, তোমাকে আমি আরেকটা কোশ্চেন করি, কেন ইনহেরিটেন্স দরকার? ইনহেরিটেন্স কেন দরকার? এখন ধরেন আমার হচ্ছে কি যে একটা জিনিস, সেটা হচ্ছে ধরেন আমরা মানুষ কি অ্যানিমাল, তাই না? এখন অ্যানিমালের মধ্যে আবার কিন্তু অনেক ধরনের অ্যানিমাল আছে, যেমন ধরেন আমরা মানুষ আছি বা কাউ আছে বা ডগ আছে, এগুলো সবই কিন্তু অ্যানিমালের মধ্যে পড়ে। কিন্তু এদের আবার কিছু কমন প্রপার্টিজ আছে। এই কমন প্রপার্টিজ গুলো আসলে ওই অ্যানিমাল ক্লাসটা ধারণ করে, এবং ওই কাউ ক্লাসটা আসলে কি করে, ওই অ্যানিমাল ক্লাসের ওই কমন প্রপার্টিজ গুলো ধারণ করে, সাথে সে এক্সট্রা কিছু প্রপার্টি ধারণ করে, সেগুলোর জন্য আসলে। ওকে, আমি অ্যানসার পেয়ে গেছি। ঠিক আছে, তোমার অ্যানসার। সো তো তোমার অ্যানসারটাকে আরেকটু যদি সুন্দর করে ইন্টারভিউয়ারের সামনে সুন্দরভাবে বলতে চাইলে, কাউ, আমি আগে বললাম কাউটাও এগুলো বলবা না, তুমি এমপ্লয়ি বা এরকম স্টুডেন্ট দিয়ে একটা এক্সাম্পল দিবা। আর হচ্ছে যে
এভাবে বলবা যে এটা ইউজ মানে ইনহেরিটেন্স আমাদের লাগে আমাদের কমন কোড কমানোর জন্য। দ্যাটস ইট, এক লাইনে অ্যান্সার। ওকে, সো আমরা ইনহেরিটেন্সটা দেখতে পেলাম। তোমরা যারা বুঝো নাই তাদের জন্য বলে যে এক্সটেন্স কিওয়ার্ড দিছি, এক্সটেন্স কিওয়ার্ড দিয়ে অ্যানিমেল থেকে, ও যেটা বলো অ্যানিমেল থেকে আমাদের যদি কিছু কমন থাকে ওগুলো অ্যানিমেলে নিয়ে গেছি। অ্যানিমেলের ভিতরে দেখো এই যে হ্যাশ টেল এবং লেগ এগুলা অ্যানিমেলের ভিতরে আছে। তো এগুলো যে কোনো অ্যানিমেলের জন্য সত্য, যে কোনো অ্যানিমেলের কয়টা পা আছে সেটা আমার জানতে হবে, তার লেজ আছে কিনা সেটা আমার জানতে হবে। সেটা কমন কোড, তাই আমি এই একটা সিঙ্গেল ক্লাসে আনছি কোড কমানোর জন্য। পরে বাকিগুলোতে আমি এটাকে এক্সটেন্ড করে দিছি। সো এই ক্লাসটার মধ্যে আমরা দুইটা প্রিন্সিপাল দেখতে পেলাম। আমরা ওভাররাইডিং প্রিন্সিপালটাও দেখতে পেলাম, অর্থাৎ সরি ওভাররাইডিং কোনো প্রিন্সিপাল না, পলিমরফিজম প্রিন্সিপালটা দেখতে পেলাম, ইনহেরিটেন্সটাও দেখতে পেলাম। তারপরে আসে আমার অ্যাবস্ট্রাকশন। খুবই সহজ। অ্যাবস্ট্রাকশনটা কোথায়? এখানে এখানে ভাই এই যে আমরা প্রাইভেট বা অ্যাক্সেস মডিফায়ার যেগুলো দিছি সেগুলো আর কি। একজন করে বলো। মাহাদি বলো তো। ফার্স্ট নম্বর লাইনে হচ্ছে দুইটা হচ্ছে প্রাইভেট করা আছে, তার মানে হচ্ছে আমরা যদি অন্য কোনো এই কাউ ক্লাসটার যদি কোনো চাইল্ড ক্লাস থাকে সেই ক্লাসে আর কি যদি কেউ এই কাউ ক্লাসে মানে অ্যাক্সেস করতে যায় তাহলে তাদের দেখা যাচ্ছে আমাদের খালি মেথডটা অ্যাক্সেস করলে হচ্ছে আমাদের ভ্যালু অ্যাক্সেস করার দরকার, মানে হচ্ছে প্রপার্টিজ গুলো অ্যাক্সেস করার দরকার নেই, তখন আমি প্রপার্টিজ গুলো প্রাইভেট করে দিতে পারি। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এই যে এগুলোকে প্রাইভেট করে দিছি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল অ্যাপ্লাই হয়েছে। ওকে, যারা বাকিরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো সবাইকে থ্যাংক ইউ যে হ্যাঁ তোমরা চেষ্টা করছো। সো আমার আই থিংক তোমরা সিমিলার অ্যান্সারই দিতা। অ্যাবস্ট্রাকশনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। আর ফাইনালি আমাদের যেটা আছে সেটা এনক্যাপসুলেশন, এটা নিয়ে আমি এতক্ষণ ভগর করছি। সো তোমরা জানোই এখানে এই যে এই ফিল্ড আর এই কি বলে মেথডটা আছে, তাই এখানে অ্যাবস্ট্রাকশন আছে। সো তোমাকে একটা ক্লাস দিয়েই আমি চারটা প্রিন্সিপাল ব্যাখ্যা করে দেখাইলাম। চারটা প্রিন্সিপালই সুন্দরভাবে এখানে আছে। সো আই থিংক তোমরা একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পেয়ে গেছো যে কিভাবে কিভাবে জিনিসটা হচ্ছে। ওকে, সো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ। আগের ক্লাস নিয়ে আমরা এখন আজকের টপিকে ঢুকবো। আমরা একটু দেখি এজেন্ডা কি কি আমি ফিল আপ করলাম। ইন্ট্রোডাক্টরি ডিসকাশন শেষ, কুইজের ইনসাইট শেষ, আমাদের এক্সাম নিয়ে কথা হয়েছে, আর হচ্ছে এখন ইন্টারফেস নিয়ে আমরা একটু ভগর করব। ওকে, তো আমি একটু আবার জ্যাম বোর্ডটা শেয়ার করি। তো শেয়ার নাও। জ্যামবোর্ড কোথায়? হোম ট্যাব। এই তো দেখা যাচ্ছে। এখনো না ভাইয়া। ওকে, আসলে বইলো। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, তো ইন্টারফেসের আইডিয়াটা আমরা একটু ডিসকাস করি। এতদিন ইন্টারফেস সম্পর্কে তোমরা কি জানছো আমাকে একটু কেউ একজন অ্যানসার দিবে? আমি আসলে ধরি যে কোনো কাউকে ধরি। এখানে কে আছে? মেথড গুলা লেখা থাকে, মেথড আর সেটা তো আমি জানি, জিনিসটা আসলে কি সেটা জানি, কেন লাগে সেটা কি কেউ বলতে পারবা? ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না জাভাতে, সেজন্য। একদমই রং একটা অ্যানসার দিছো। এটা হচ্ছে গিয়ে রং বলতে তোমার অ্যানসারটা 2% কারেক্ট। ইন্টারফেসের মেইন ইউজটা অ্যাকচুয়ালি এখানে না, এটা হচ্ছে চোরামি ইউজ। অর্থাৎ আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স আসলে কাজের ক্ষেত্রে মোটামুটি কখনোই লাগে না। সো আর মাল্টিপল ইনহেরিটেন্স আইডিয়াটাও লাগে না। তো যেটা হয় মাল্টিপল ইনহেরিটেন্স আমরা ইন্টারফেস দিয়ে ইমপ্লিমেন্ট করি, তাই আমাদের ইন্টারফেস দরকার। এই অ্যানসারটা আসলে প্রথম অ্যানসার কখনোই হবে না, এটা হয়তোবা 10 বা 12 নাম্বার অ্যানসার হবে। ঠিক আছে, এটা এখানে ভাই ইন্টারফেসটা যদি অ্যানসারটা যদি এরকম হয়, যদি আমাদের এমন কিছু ফাংশন থাকে যে ফাংশনগুলা বা যে মেথডগুলো আমাদের মোটামুটি ভালোই কিছু জায়গায় ইউজ করা লাগবে, কিন্তু আসলে ওই ওই ফাংশনগুলোর জন্য আসলে ডিফারেন্ট পারপোজে আমরা ইউজ করব। তো তখন আমাদের ওই ফাংশনগুলো যদি আমরা একটা ইন্টারফেস হিসেবে রাখি এবং ওগুলো যদি অন্যান্য ক্লাসের মধ্যে আমরা যদি ওটাকে ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখা যাচ্ছে আমার ওই ফাংশনগুলো আমার বারবার লেখা লাগতেছে না এবং এটার মেইনটেন্সটা আসলে একটু সুবিধা হচ্ছে, এই জন্য হয়তো ইউজ করতে পারি। ওকে, আমি জানি না ভাই আসলে হয়েছে কিনা, তারপরে আমি বলার চেষ্টা করি। আচ্ছা, গুড, ভালো বলার চেষ্টা করছো। এটাতেই অনেক। ভুল বলো শুদ্ধ বলো সেটা আসলে পরের বিষয়, বলছো সেটা আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো একটা জিনিস। এখন আসছি যে কি বলছো সেটা আদৌ কিছু হইলো কিনা।
প্রথম কথা হচ্ছে যে তোমার লেভেলে যখন আমি ছিলাম তখন আমি আসলে এটাই জানতাম, তুমি যেটা বললা যে ভাই ইন্টারফেস মানে হচ্ছে এটা, কিছু কমন মেথড থাকবে, আমার অন্য কোথাও লেখা লাগবে না, এটা দেখে দেখে অন্যরা লিখবে আর কি, বেসিক্যালি জিনিসটা এমন। আরো খুবই ভয়ঙ্কর জিনিস যেটা জানতাম সেটা হচ্ছে যে ইন্টারফেস আসলে ইউজারকে এমন একটা জিনিস দেয় যেটা আসলে ইউজারের ভিতরে কিছু দেখতে হবে না, এটাই দেখবে এবং এটা দেখি ইউজার সব বুঝে যাবে। এন্ড গেস হোয়াট, আমি ইভেন ইন্ডাস্ট্রিতে আসার আগ পর্যন্ত জানতাম না যে ইউজারের মিনিংটা কি। ইউজার মানে যে আসলে অন্য একজন ডেভেলপার, নট এন্ড ইউজার, সেটা আমি ইন্ডাস্ট্রিতে আসার পরে বুঝছি। সো এনিওয়ে, ইন্টারফেস সম্পর্কে আমার খুবই রং কিছু আইডিয়া ছিল। আচ্ছা শুনি, বাকি আর কেউ কি কিছু শেয়ার করতে চাও যে ইন্টারফেস সম্পর্কে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা? ভুল হোক, জি ভাই, হলেই ভালো, বলো। ইন্টারফেসটা হলো যদি আমার কোডটা অন্য কোনো ডেভেলপার ইউজ করতে চায় তখন দেখা যাচ্ছে আমি কোনো একটা কোড কথা লিখে আস্তে রাখলাম, হয়ে যাচ্ছে। সেই কোডটা যদি কেউ মানে হচ্ছে আমার ক্লাসে যদি কেউ চাইল্ড ক্লাস তৈরি করে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমার যে মেথড গুলো দরকারি সেই মেথড গুলো সে কি নাম সেগুলো দেখার জন্য তার আবার হচ্ছে প্যারেন্ট ক্লাসে ঢোকা লাগবে। কিন্তু আমি যদি ওটা না করে ইন্টারফেসটা ক্রিয়েট করে রাখি তাহলে দেখা যাচ্ছে সে অটোমেটিক যখন ইনহেরিট করবে ইমপ্লিমেন্ট করবে আর কি, যখন ইমপ্লিমেন্ট করবে তখন আর কি সে হচ্ছে অটোমেটিক ওখান থেকে দেখতে পারবে যে আমার কোন মেথড গুলো নেওয়াই লাগবে, এটাই আর কি। তাহলে সুবিধা হবে আর কি কোড করতে। ওকে, আমি আসলে তোমাদের কথাগুলো খুব ভালো লাগতেছে, আমি একটা নোট নিই, ঠিক আছে? ইন্টারফেসটা একটু আমরা আরাম করে বুঝি। তোমার তোমার কথাটা যদি আমি এক লাইনে আনি যে ইন্টারফেস কেন লাগে, সেটা তুমি কি বলবা? যে ভাই মানে কোড কোডে ঘুরা ঘুরি কম লাগে, এম আই রাইট? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এর আগের যে বললা তার কথাটা যদি আমি এক লাইনে আনি তাহলে কি হবে? আম, আহ, হচ্ছে যে কমন গুলা, আচ্ছা একটু বলো তো আবার, এর আগে যে অ্যান্সারটা আসলো সেটার একটু যদি আমি সংক্ষেপে জিনিসটাকে এক্সট্রাক্ট করি তোমার কাছ থেকে। কে জানি বললা, মাজারুল ইসলাম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। যদি জি এক ভাইয়া, লাইনে তুমি বলতে চাও সেখানে কি বলছিলাম বলবা? এটাই যে আমার হচ্ছে আহ, এখানে বলবো যে আমার যদি কিছু এমন কিছু ফাংশন লাগে যেগুলা আহ, বিভিন্ন পারপাসে আমি ইউজ করব, কিন্তু আমি ফাংশনগুলো বারবার লিখতে চাচ্ছি না, তখন আমি ওটা ইমপ্লিমেন্ট করলেই হয়ে যাবে। বারবার লিখবো না, একবার লিখবো, ঠিক আছে? ঠিক আছে না এটা? সেটাকে চলবে? ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, আচ্ছা, সেটাকে ইমপ্লিমেন্ট করব। আরেকটা অ্যান্সার ছিল, পলক মনে হয় কোন একটা অ্যান্সার দিছিলা। হ্যাঁ ইয়া, পলক দিছিলা হচ্ছে যে মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাচিভ করার জন্য। নাইস। ওকে, তো তারপরে আর কি কেউ কিছু বলতে চাচ্ছো? আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা হয়তো কি হবে কিনা জানি না, তবে এটা যদি এমন হয় যে আমরা যদি চাই যে আমাদের একটা ডাটা মানে একটু ঘুরাইয়া অন্য একটা ক্লাসের মধ্যে পাস করব, তো সেই ইন্টারফেস ইউজ করি অনেক সময়, মানে ডাটা শেয়ারিং এর জন্য আর কি। আপনি শেয়ার বলতে পারেন যে ডেটা শেয়ারের জন্য ইন্টারফেস ইউজ করি। আচ্ছা, ওকে, গুড। ভাইয়া এটা কি এটা হতে পারে যে জিনিস আমার মনে হলো যে জিনিসটা কিছুটা অ্যাবস্ট্রাকশন ইউজ করার জন্য কিছুটা অ্যাবস্ট্রাকশনের মতো, যে সবার সবকিছু জানার দরকার নাই, কয়েকজনের আলাদা আলাদা পেজ থাকে ওর জন্য ওকে, আমি লিখে রাখতেছি, তারপর আমি বলবো কাঠটা রং কাঠটা কত, এখানে যে সব একদম অ্যাবস্ট্রাকশন কিছু জানা টাইপের দরকার কাজ নেই। করে আর কি। হ্যাঁ, আমার মনে হয় কোন একটা জিনিস আর কি যে কেউ যেভাবে আর কি মাঝে থেকে আসলেও যাতে বুঝতে পারে, এর জন্য আর কি মেইন জিনিসগুলো মেথড গুলা ওখানে রাখা হয়, এরকম কিছু আর কি। ওকে, সো হ্যাঁ, আমার মনে হয় এই কয়টাতে চলবে। আর কেউ কি কিছু ইনক্লুড করতে যাচ্ছো? ভাইয়া বড় সড়ো কোনো প্রজেক্টের সময় মনে করেন যে কোন একটা জায়গায় চেঞ্জ করালো, তখন দেখা যায় অনেক জায়গায় চেঞ্জ করতে হয়, তো সেই করার জন্য ইন্টারফেস ইউজ করা করা এটা কিভাবে হচ্ছে? সাপোজ আপনি ইন্টারফেস বানায় রাখলে, তো আপনার কোনো জায়গায় চেঞ্জ হলে আপনি ওই ইন্টারফেস দিয়ে তৈরি করতে পারছেন চেঞ্জটা, তো আপনার ক্লাসেও হাত দেওয়া লাগছে না। আচ্ছা, সো
আচ্ছা আমি এই ভাই কয়টা আমি থ্যাংক ইউ লাস্ট একটা কথা বলি ভাই, বলো। পলিমরফিজমের পুরো কনসেপ্টটাই এই ইন্টারফেস দিয়ে করা হয়। That's not really a comprehensible answer. Like, ঠিক আছে আমি বুঝলাম, আর একটু বুঝাও। Like pretend I am a 6-year-old, আমি হচ্ছে কি ক্লাস, আমি 6 বছরের একটা শিশু, আমাকে বুঝাও যে তুমি জিনিসটা কি করলা। আর একটু এক্সাম্পল দিয়ে যদি ব্যাখ্যা করতে পারো তাহলে আমি তোমার পয়েন্টটা ইনক্লুড করবো। তোমার পয়েন্টটা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেই কনভারসেশনে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই পলিমরফিজম মানে তো হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে ভাই, আই হ্যান্ডস আপ। ইন্টারফেস লাগে FACE ইনফেস টু ইন্টারফেস লাগে। ওকে এনিওয়ে, আমি একটা রাইট অ্যানসার পেয়ে গেছি এখানে, একটা না মাল্টিপল রাইট অ্যানসার পেয়েছি। সো আবার কিছু খুবই 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 একটা সিমিলারিটি অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেসের মাঝে। কি বলো? একটা সিমিলারিটি আছে অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেসের মাঝে। অ্যাবস্ট্রাক্টেরও কোনো মেথডের বডি থাকে না, আর ইন্টারফেসেরও কোনো মেথডের বডি থাকে হ্যাঁ না। ওইটা আছে, কিন্তু আসলে লাগে কেন? যেটা আমরা ওয়াইতে কেন কি সুবিধা দিতে? যে ওভাররাইড করতে হয়। ও আচ্ছা, তোমার কথা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বাদ দিয়ে আমি এটা ইউজ করলে আসলে। হ্যাঁ আমাদেরকে ক্লাসে শুধু সিম্বল দিয়ে দেখাইছিল যে এই সিম্বলটা মানে হচ্ছে ইন্টারফেস, আমরা তখন ইন্টারফেস ইউজ আরে করব। ক্লাসে তো কত কিছু দেখায়। ক্লাসই সব হলে তোমাদের 12,000 টাকা দিয়ে একটা কোর্স করতেছো, আমি কোন দুঃখে তোমাদের ওপি কোর্স আরেকটা নিব নিজের সময় নষ্ট করে। ক্লাসে বললাম একদম ফার্স্ট ক্লাসে আমি বলেছি যে একটা গ্যাপ আমি দেখতে পেয়েছি ইউনিভার্সিটিতে যেইভাবে ওপি শেখানো হয়, ওই গ্যাপটা পূরণ করে আমার উদ্দেশ্য। সো ক্লাসে কি শিখাচ্ছে দ্যাটস রিয়েলি নট মাই কনসার্ন। তুমি এখান থেকে জিনিসটা আইডিয়া নিতে পারতেছো কিনা সেটা হবে ইম্পর্টেন্ট। ওকে সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এর বদলে লাগে বা আমি এটা লিখলাম, ঠিক আছে ইউজ করি। প্রজ্ঞা তোমার কথা কি আমি ঠিকমতো এখানে লিখতে পারছি? পরে কিন্তু তোমার ধরবো আমি। ওকে কোনো অ্যানসার নেই, মানে ভয় পাইছে। এনিওয়ে সো চলো আমরা এখন আর অ্যানসার নিচ্ছি না, আমি এগুলাকে একটা একটা করে ইভালুয়েট করব। একটু পড়ি আবার কি লিখছে যে কোডে ঘোরাঘুরি কম লাগে। আচ্ছা বারবার লিখবো না, একবারই লিখবো। কি বারবার লিখবো না? মেথডগুলো বারবার লিখবো না, আমি একবার একটা জায়গায় লিখি। মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাচিভ করার জন্য ওকে। আর হচ্ছে অন্য একটা ক্লাসে ডেটা শেয়ার করব। আচ্ছা সবার সবকিছু জানার দরকার নেই, অ্যাবস্ট্রাকশনের জন্য মাঝে থেকে আসলেও যাতে একবারে ঢুকে বুঝতে পারি। চেঞ্জ কম লাগে, ইন্টারফেসে চেঞ্জ করলে হয়, ক্লাসে হাত দেওয়া লাগে না। পলিমরফিজম অ্যাপ্লাই করার জন্য ইন্টারফেস লাগে, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য লাগে। আচ্ছা আমি কয়েকটা রাইট দিই, কয়েকটা রং দিই, তারপরে আমার ব্যাখ্যাতে তোমরা বুঝবা যে আসলে আমি কি বলতেছি না বলতেছি। ওকে সো আমি রেড পেন নিলাম, সরি গ্রিন পেন নিলাম। ওকে কোডে ঘোরাঘুরি কম লাগে, ইন্টারফেস আসলে এই জিনিসটা ইন্টারফেসের মেইন উদ্দেশ্য না। সো ইভেন দো এটা একটা অ্যাডভান্টেজ দেয় বাট মেইন উদ্দেশ্য না, বাট তাও আমি এটাকে নিলাম। বারবার লিখবো না, একবার লিখবো, এটা রং, এক্স্যাক্টলি একদম পুরাই রং। মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাচিভ করার জন্য এটা হালকা পাতলা ঠিক, তাই আমি একটা ছোট টিক দিলাম। এটা আসলে টিক বোঝা যাচ্ছে না, ছোট টিক। যেটা বড় টিক ওটা আসলে বেশি ইম্পর্টেন্ট। অন্য একটা ক্লাসে ডেটা শেয়ার করবো, একদম রং, বড় রং, এটা লাগে না। সবার সবকিছু জানা দরকার অ্যাবস্ট্রাকশনের জন্য, এটা একটা বড় টিক পাবে, কারণ এরপরে গিয়ে আমি আসলে মেইন আইডিয়াটা আসলে এটাই। সো যে বলছো, কে বলছো আই থিঙ্ক আমি জানি না। সো যে বলছো হোপফুলি তুমি বুঝে বলছো, বাট মেইন আইডিয়াটা এটা। মাঝে থেকে আসলে একবারে দেখে বুঝতে পারবে, এটা আর প্রথম আইডিয়াটা একই রকম, তাই আমি একটু টিক চিহ্ন দিলাম। চেঞ্জ কম লাগে, ইন্টারফেসে চেঞ্জ করলে হয়। তুমি একদম রাইট কথাটাই বলছো, কিন্তু তুমি উল্টা বলছো। চেঞ্জ কম লাগে কিন্তু ক্লাসে চেঞ্জ করলে হয়, ইন্টারফেসে কোনো চেঞ্জ লাগে না। ভাই আমি ওইভাবে বলছিলাম যে ক্লাস চেঞ্জ করলে ওটা ইন্টারফেস দিয়ে মানে কম্বাইন করে জিনিসটা চালাই দেওয়া যায়। ও তাহলে তোমারটা ঠিক আছে। আচ্ছা পলিমরফিজম অ্যাপ্লাই করার জন্য ইন্টারফেস লাগে, আমি অ্যানসারটা নিলাম না কারণ এটা আসলে খুব একটা মানে বোঝার মতো অ্যানসার না। অ্যাবস্ট্রাকশন ক্লাসের মতো ইন্টারফেস ইউজ করে, এই দুটো অ্যানসার আমি ব্যাখ্যা করবো, বাট এই দুটো না। সো প্রাইমারিলি আমরা পাইলাম কয়টা? দুইটা। যদি আমি বলি প্রাইমারিলি আমি দুটো অ্যানসার পেলাম, যেটা আসলে ইন্টারফেসে আমি বলছি রাইট। কেন বলছি রাইট সেটা ব্যাখ্যা করবো। এটা সবার সবকিছু জানার দরকার নেই অ্যাবস্ট্রাকশনের জন্য। আর হচ্ছে যে এটা গোল্লাটা এমন আসে কেন? আরেকটা হচ্ছে যে মাঝে চেঞ্জ কম লাগে, চেঞ্জ এক জায়গায় করলেই হয়, সব জায়গায় চেঞ্জটা ইফেক্টিভ হয় না। এটা হচ্ছে কি ইন্টারফেসের মেইন আইডিয়াটা। আমরা এটাতে আবার আসবো
তোমরা এখন যারা বুঝতেছো না যে ভাইয়া কি বলতেছেন, আমি আসলে বুঝি না, এক্সাম্পল দেন বা জিনিসটা ক্লিয়ার করেন, সেখানে আমি যখন পুরো আইডিয়াটা ব্যাখ্যা করব তারপর আমি এটাতে ব্যাক করব। ব্যাক করে তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো যে আদৌ কি আমার কথাগুলো ঠিক, এগুলোর সাথে কমপ্লাই করতেছে, যেগুলো আমি রাইট দিচ্ছি ওগুলোর সাথে মিলতেছে, আর যেগুলোকে আমি রং বলছি ওগুলোর সাথে মিলতেছে না, এরকম যদি হয় তাহলে বলবা যে হ্যাঁ ঠিক আছে ভাই হয়েছে, আদারওয়াইজ বলবা যে ভাই আপনি আমাদের গাঁজাখুরি একটা বুঝ দিয়ে দিয়েছেন। সো চলো আসি ইন্টারফেস আসলে কি হয়। অলওয়েজ ইন্টারফেস কি হোয়াট সেখান থেকে শুরু করে। ইন্টারফেস হচ্ছে গিয়ে ক্লাস লেখার মতো একটা মেকানিজম। বেসিক্যালি ইন্টারফেস একটা রেফারেন্স টাইপ। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে, কি দেখতেছো আমাকে একটু বলো তো কি সাদা? আচ্ছা ঠিক আছে। তো ইন্টারফেস হচ্ছে ক্লাসের মতোই একটা জিনিস। বেসিক্যালি ইন্টারফেসকে তুমি ক্লাস হিসেবে ধরতে পারো। এতটুকু মাথায় রাখো, তারপরে আসতেছি জিনিসটা কি। তো এখন আমরা কিভাবে লিখি, আমরা ধরো একটা এ ক্লাস আছে আমার কাছে, এই এ ক্লাসটা কার সাথে কমিউনিকেট করবে, একটা বি ক্লাস লাগলো। এক্সাম্পল কি হতে পারে, ধরা যাক একটা পাসওয়ার্ডের একটা ক্লাস আছে যেটা তোমাকে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে দেয়, কিন্তু সে আবার পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করে। সো এই র্যান্ডম পাসওয়ার্ডের ভিতর, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর, এটা যদি আমি এসে র্যান্ড জেনারেটর, এই র্যান্ড জেনারেটরের মধ্যে আবার কি লাগতেছে, এনক্রিপ্টর লাগতেছে। সো এনক্রিপ্টর হচ্ছে একটা ক্লাস, আর র্যান্ডম জেনারেটর একটা ক্লাস। র্যান্ডম জেনারেটরের ভিতরে এনক্রিপ্টর লাগতেছে। সো এ ক্লাসটা ধরো র্যান্ডম জেনারেটর, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর, বি ক্লাসটা ধরো হচ্ছে গিয়ে এনক্রিপ্টর। তো বি ক্লাসটা একটা অবজেক্ট এ ক্লাসের মধ্যে এনে আমি বি ক্লাসটাকে ইউজ করতেছি। তাহলে কি হলো, আমরা যে রিলেশনশিপ বানাই সেটা কি, এ হ্যাজ এ বি। এই রিলেশনশিপটার নাম কি, অ্যাসোসিয়েশন, অর্থাৎ এর ভিতরে বি ঢুকে গেল। এখন এখানে একটা ঘাপলা আছে, যে ঘাপলাটার জন্যই আসলে ইন্টারফেসের আইডিয়াটার জন্ম হয়েছে। সো ঘাপলাটাতে আমি একটু ব্যাখ্যা করি ঘাপলাটা, তারপরে আসি। ঘাপলাটা হচ্ছে যখন বি ধরো এনক্রিপ্ট আছে, এনক্রিপ্ট বি এর মধ্যে আমি যদি কোনো একটা চেঞ্জ করি, ফর এক্সাম্পল পরে কালকে এসে আমার মনে হলো যে বি এর ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, বি এর ভিতরে দুনিয়াদারি অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো সেই চেঞ্জটা যদি আমি করি তাহলে ওই চেঞ্জটা গিয়ে এ তে পড়বে। এতে যখন পড়বে তখন আমার ওইটা এতেও চেঞ্জ করতে হবে। এখন এই ক্ষেত্রে ছোট অবস্থায় তোমার কাছে মনে হতে পারে এটার এমন বিগ ডিল, বাট তোমাদের যদি মনে থাকে আমি লাস্ট ক্লাসে ফার্স্টে আমি দেখাইছিলাম যে একটা ছোট প্রজেক্টও কতগুলা ক্লাস নিয়ে হতে পারে। এখানে মোটামুটি আমার ওই প্রজেক্টটাতে মোটামুটি 20-25টার মতো ক্লাস ছিল। সো এখানে যদি 5টা ক্লাসও থাকে, 1 2 3 4 5টা, এই 5টা ক্লাসও যদি কোনোভাবে আর একটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকে, ধরো এই ক্লাসটার উপরে কোনো একটা কাজের জন্য সেই ক্লাসটাকে কল দিচ্ছে, তো আমি যদি এই ক্লাসটাতে একটা চেঞ্জ করি, কোনো একটা চেঞ্জ আনলাম, এই চেঞ্জটা ক্যাসকেডিং ওয়েতে এটাতেও করতে হবে, এটাতেও করতে হবে, এটাতেও করতে হবে, এটাতেও করতে হবে, এটাতেও করতে হবে। এটাকে বলা হয় টাইট কাপলিং। কাপলিং এর আইডিয়া তোমাদের অবশ্যই মাথায় আছে যে কাপলিং জিনিসটা কি, যখন একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে ফিল্ড দিয়ে হোক মেথড দিয়ে হোক অনেক বেশি কমিউনিকেট করতেছে, এমন যদি হয় তাহলে কাপলিং হয়। সো কাপলিং যত বেশি হবে তত আমরা বলবো এটাকে টাইটলি কাপলড। সো এখন এই ক্লাসগুলো এই ক্লাসের সাথে টাইটলি কাপলড বা টাইট করে একটার সাথে একটা লাগানো আছে, এই কারণে এটাতে কোনো একটা যদি চেঞ্জ করি আমি এই 5টাতে আমার চেঞ্জটা করতে হচ্ছে। কংক্রিট এক্সাম্পল আমি দিব একটু করে যখন যাবো, আপাতত কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। তো এই সমস্যাটা দূর করার জন্য তারা কি করলো, বললো যে ভাই আমাদের এরকম টাইটলি কাপলড জিনিস লাগবে না, আমরা চাই না যে কোন একটা ডেভেলপার বি ক্লাসটা তৈরি করছে আর কিছু ডেভেলপার এ ক্লাস তৈরি করছে, কালকের দিনে কোনো এক ডেভেলপার এসে বি ক্লাস একটা চেঞ্জ করলো, এ ক্লাস ওয়ালাদের কিছু বললো না, এ ক্লাসের সব কোড ব্রেক হয়ে গেল। এই জিনিসটা আমরা আমাদের পুরা কোডের মধ্যে কোথাও চাই না, যাতে এরকম ব্রেক ইন চেঞ্জ, এই জিনিসটা হলো ব্রেক ইন চেঞ্জ মানে একটা জায়গায় কোনো একটা চেঞ্জ করলে পুরো ক্যাসকেডিং ওয়েতে সবকিছু ব্রেক হয়ে যায়, পুরো কোড ব্রেক হয়ে যায়। এই জিনিসটার সাথে আমাদের ডেইলি ডিল করতে হয়। গতকালকে আমার ডিল করতে হয়েছে, এক বড় ভাই একটা সার্ভিসে কি জানি চেঞ্জ করছে, মডেল চেঞ্জ করছে, আমার তারপরে 2 ঘন্টা বসে ডিবাগ করে দেখলাম যে ভাই কোনো সমস্যাই আমার নাই, সমস্যা হচ্ছে ওনার এন্ডে। উনি মডেল চেঞ্জ করছে, আমরা জাস্ট জানায় নাই, উনি চেঞ্জ করে রাখছে, মডেলটা চেঞ্জ করে মেথডের নাম চেঞ্জ করে সব ওলটপালট করে রাখছে, কিন্তু উনি যেহেতু আমাকে জানায় নাই, এই কারণে আমি যখন কোড করতে গেছি আমি খালি বাড়ি খাচ্ছি যে কি রে ভাই কাজ করতেছে না। পরে আমার গিয়ে ওনার কোড পড়তে হয়েছে, ওনার কোড পড়ে বুঝতে হয়েছে যে উনি আসলে কোথায় চেঞ্জ করছে,
তারপরে আমার কোডটাকে ওনার কোডের মতো করে পরিবর্তন করতে হয়েছে। সো এখন তাহলে এই সমস্যাটা কিভাবে দূর করা যেত, কি থাকলে জিনিসটা দূর করা যেত, সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট বলতে কি বোঝাচ্ছি? এগ্রিমেন্ট বলতে যে এখানে আমি 5টা ক্লাসে এক্সাম্পলটা থেকে আসি, এখানেই থাকলো। ধরো কোনো একজন আছে, কেউ একজন অথবা আমরা দুইজনই, এটা যে ডেভেলপ করবে এবং আমি যে ডেভেলপ করবো, আমরা এসে বসলাম, বসার পরে আমরা ডিসাইড করলাম যে আচ্ছা ভাই আর কিছু হোক আর না হোক, আমি তোমার কাছ থেকে এই কয়টা জিনিস সবসময় চাই। আমার এই কাজটার জন্য আমি এটাকে কল দিব, আমার এই কাজটার জন্য আমি এটাকে কল দিব, আমার এই কাজটার জন্য আমি এটাকে কল দিব, আমার এটার জন্য আমি এটাকে কল দিব, এটার জন্য আমি এটাকে কল দিব। এই 5টা বা 6টা জিনিস আমাকে তুমি সবসময় প্রোভাইড করবে, এই 5টা বা 6টা মেকানিজম। আই ডোন্ট কেয়ার তুমি কিভাবে করতেছো, আই ডোন্ট কেয়ার তুমি কি চেঞ্জ করতেছো, তুমি আকাশ করো, বাতাস করো, হাবি জাবি কলকলাবি যা মন চায় তাই করো, কিন্তু তুমি আমাকে এই 5টা মেকানিজম সবসময় দিবা। আমি তোমাকে কখনো ডিরেক্ট কল করব না। আমি এই যে এই কোন একটা ধর ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্সকে কল করব। আমি সবসময় ব্ল্যাক বক্সের সাথে কমিউনিকেট করব। এই ব্ল্যাক বক্সকে আমি ডাক দিব। এই ব্ল্যাক বক্সের মধ্যে যে 5টা মেকানিজম আছে, এই 5টা মেকানিজমকেই আমি বলবো যে এটা করে দাও, ওটা করে দাও, ধরো কোনো পাসওয়ার্ড চেঞ্জ করে দাও অথবা নতুন পাসওয়ার্ড জেনারেট করে দাও, এরকম কিছু। সেটা কিভাবে হচ্ছে আমি জানি না, বাট আমি এগুলাই কল দিব। তুমি তারপরে ভাই এখানে যা লেখা আছে সেটাই তুমি নিয়ে লিখবা, তারপরে ভিতরে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু এই এগ্রিমেন্টটা কখনো ব্রেক করা যাবে না। এখানে যে কথাটা আছে সেটা কখনোই ব্রেক করা যাবে না। এতে সুবিধাটা কি? এই বান্দা এইখানে এই ক্লাস উড়ায় ফেলুক বলতে এটাকে সে তুইলা ফালায় দেখ, আমার কিচ্ছু আসে যায় না। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে কল করতেছি এবং এটা আমাকে ডেটা দিচ্ছে, আই এম হ্যাপি। সে এখানে যদি এটা ফালাই দিয়ে নতুন একটা ক্লাস লেখে, নতুন 10টা মেথড লেখে, যা ইচ্ছা তাই করে, সে যতক্ষণ পর্যন্ত এটার সাথে কমপ্লাই করতেছে, আমার এখানে কোনো কিছু জানতেও হচ্ছে না। আমি জাস্ট এটাকে কল করতেছি, সেও যখন কোড করবে সে অবশ্যই আইসা দেখবে যে আচ্ছা এখানে ইন্টারফেসে কি বলা হয়েছে। ইন্টারফেসে বলা হয়েছে এখানে একটা মেথড হবে, নাম হচ্ছে আপডেট পাসওয়ার্ড। সে সবসময় আপডেট পাসওয়ার্ডে কল দিবে, এখানে নাম থাকবে আপডেট পাসওয়ার্ড। আমি যখন কোড করবো আমাকে অলওয়েজ আপডেট পাসওয়ার্ড লিখতেই হবে, আমি এখানে অন্য কোনো নামে কোড করতে পারবো না। ফলে কি হলো, আমি রাতে ঘুমাইতে পারতেছি আরামে, আমার টেনশন করতে হচ্ছে না যে কোনো একজন কোনো এক চিপায় গিয়ে আমার কোডের 12টা বাজায় দিচ্ছে। কারণ আমরা একটা জায়গায় এগ্রি করছি যে ভাই তুমিও সবসময় এই ইন্টারফেস দেখে কোড করবা, আমিও সবসময় এই ইন্টারফেসে এগেনস্টেই কোড করব, এই ইন্টারফেসে যেটা বলা আছে আমি সেটা অনুযায়ী কোডটা করব। সো তোমাদের যদি মনে থাকে, এই কোশ্চেনটা আমি করি তোমাদেরকে, জাভা প্রোগ্রামিং এর সবচেয়ে ফান্ডামেন্টাল ব্লকটা কি? সবচেয়ে ফান্ডামেন্টাল কি? সেটা কি একটা লুপ, সেটা কি একটা ফাংশন, সেটা কি একটা ক্লাস, সেটা কি একটা অবজেক্ট, সেটা কি একটা ভেরিয়েবল? জাভা প্রোগ্রামিং এর সবচেয়ে ফান্ডামেন্টাল ব্লক কি? কেউ কি অ্যান্সার দিতে পারবা? খুবই গুরুত্বপূর্ণ আর কি এই কোশ্চেনটা। অ্যান্সার এনিওয়ান? সিকিউরিটি ভাইয়া। হ্যাঁ, সরি বাট না, সিকিউরিটি না। আমি মনে হয় বুঝাতে পারি না কোশ্চেনটা। সেটা হচ্ছে কিছু অপশন দিই জাভা প্রোগ্রামিং এর, যা দেখো তুমি, যত ক্লাস দেখো, যত কোড বেজ, একটা কোড বেজের মধ্যে বা একটা জাভা কোডের মধ্যে সবচেয়ে ফান্ডামেন্টাল, সবচেয়ে গোড়ার জিনিসটা কি, যেটা ছাড়া আসলে কোনো কিছু মিনিং হোল্ড করে না? অপশন হচ্ছে কি এ ভেরিয়েবল, ক্লাস, ক্লাস, তারপরে অবজেক্ট, সি হচ্ছে মেথড, ডি হচ্ছে কি ধরো তোমার ভেরিয়েবল। ক্লাস ভাইয়া, অবজেক্ট হয়তো। ক্লাস ভাইয়া, ওকে, ক্লাসও না, অবজেক্টও না, তোমরা যেটা বললা যে আর কি জানি কি বললা, সিকিউরিটিও না, মেথড, অন্য যেটা বললা সেটাও না, এক্স্যাক্টলি মেথড। এটা খুবই র্যাডিক্যাল একটা আইডিয়া। আমি ইউনিভার্সিটি থাকতে আসলে এভাবে চিন্তা করি নাই কখনো। আমাকে কখনো কেউ বলেও না যে আচ্ছা জাভা প্রোগ্রামের সবচেয়ে ফান্ডামেন্টাল ব্লক হচ্ছে মেথড। তোমরা কখনো মেথড জিনিসটাকে পাত্তাই দাও না, আছে তো একটা ফাংশনে। কিন্তু জাভাতে যা হয় সবকিছু মেথড দিয়ে হয়, খেয়াল করে দেখবা সব মেথড, সবকিছু মেথড। এতদিন তো ভাবতাম মেথড তো মেথডই। হ্যাঁ, তুমি দেখতে যে হ্যাঁ মেথড তো মেথডই আছে, এটা তো এত স্পেশাল ভাবে দেখার কিছু নাই। কিন্তু আমি যখন এখন বলবো যে ভাই জাভার সবচেয়ে ফান্ডামেন্টাল ব্লক হচ্ছে মেথড, তখন তুমি একটু উল্টা ভাবে মেথডটাকে দেখা যাবে, কি বললো আসলে, কি মেথড এত ইম্পর্টেন্ট? তারপরে যখন তুমি জাভা একটা করে দেখবা, আর কিছু না, জাস্ট একটা মেথড আরেকটা মেথডে কল করতেছে, ওই মেথড আরেক মেথডে কল করতেছে, এই কলের মধ্যেই আছে সারাদিন, তারা এমনি কল টল করে নিজেদের কাজ করতেছে। সো জাভা প্রোগ্রামের সবচেয়ে বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে মেথড। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি একটু একটা কোড খুলি। আচ্ছা কোডটা আপাতত দাঁড়াও একটু আমি ফুল স্ক্রিন শেয়ার দেই।
স্টপ। এটা ইভেন অনেক অনেক বড় ভাইরাও জানে না যে আসলে এইভাবে ভাবা যায় জিনিসটা। আসলাম, ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কোড দেখা গেলে বইলো। দেখতে পাচ্ছ? জি ভাই। জি ভাই। কুল। সো এই দেখো, এখানেই তুমি যখন এই কোডটাই খুলবা, এই কোডের এইখানে একটা মেথড দেখতে পাচ্ছ, কনস্ট্রাক্টর, যেটা একটা মেথড। এইখানে তুমি আরেকটা মেথড দেখতে পাচ্ছ। কয় লাইন মেথড আছে আর কয় লাইন তোমার ভেরিয়েবল আছে খেয়াল করো। জাভা প্রোগ্রাম একদম শুরু যে জায়গা থেকে হয়, অর্থাৎ মেইন ক্লাস, এখানে দেখো মেইন ক্লাসের মধ্যেই একটা মেথড লেখা আছে। এই মেথডটাই সবার আগে কল হয়। কল হওয়ার পরেই তোমার এখান থেকেই বাকি দুনিয়াদারি যা কিছু হয় সেটা হয়। তো একদম ফান্ডামেন্টালে হচ্ছে মেথড। কথাটা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে এই যে অ্যাগ্রিমেন্টটা তুমি দেখতে পাচ্ছ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের, যে আমি বলছি যে একটা অ্যাগ্রিমেন্টের উপর বেস করে তারা কোড করবে, সেই অ্যাগ্রিমেন্টটা অলওয়েজ হবে মেথডের উপর বেস করে। আর একটা ক্লাসের অলওয়েজ মানে সবচেয়ে প্রাইম উদ্দেশ্য হচ্ছে সে আমাকে মেথড সাপ্লাই দেয়, সে আমাকে কিছু মেথড দেয় বা মেকানিজম দেয়, যে মেকানিজম দিয়ে আমি বিভিন্ন কাজ করতে পারি। সো তুমি যে কোনো ক্লাসই লেখো না কেন, দেখবা যে এটার মধ্যে অবশ্যই সার্টেন অ্যামাউন্ট অফ মেথড থাকবে এবং ওই মেথডগুলো আসলে তোমার লাগতেছে। সো আমি ইন্টারফেসের মধ্যে শুধুমাত্র বলবো যে আমার কি কি মেথড আমরা দুজন এগ্রি করতেছি যে এই মেথডটা আমার দরকার, এই মেথডটা আমার দরকার, এই মেথডটা আমার দরকার, এই মেথডটা আমার দরকার। চেঞ্জ পাসওয়ার্ড দরকার, ফরগেট পাসওয়ার্ড দরকার, সেট পাসওয়ার্ড দরকার, গেট পাসওয়ার্ড দরকার। এই কয়টা থাকলেই আই এম হ্যাপি। সো তুমি অলওয়েজ পিছনে যে ক্লাসটা লিখবা সেটা যা ইচ্ছা তাই লেখো, আমার কিছু আসে যায় না। তুমি যা চেঞ্জ করো, আমাকে এই 5টা মেথড তোমাকে দিতে হবে এবং একই নামে দিতে হবে। আর আমি অলওয়েজ আমার কোড থেকে এই নামেই জিনিসটাকে কল করব। এতটুকু কি বোঝা গেছে? আমি একটু সামারাইজ করি। সামারাইজটা হচ্ছে এখানে একটা ক্লাস, এ একটা ক্লাস থাকে, বি একটা ক্লাস থাকে। প্রায় সময় এ ক্লাস আমাকে এই ক্লাসটাতে কাজ করার জন্য বি ক্লাসটাকে ব্যবহার করতে হয়। বি ক্লাসের মধ্যে যদি কেউ চেঞ্জ করে তাহলে সেটা এই ক্লাসেও চেঞ্জ করতে হবে, এরকম একটা সিনারিও প্রায় আমাদের হয়। যার ফলে দেখা যায় যে মাল্টিপল প্রোগ্রামার যখন কাজ করে, তখন যখন মাল্টিপল ক্লাস নিয়ে কাজ করে, তখন একটা ক্লাসে চেঞ্জ হলে সেটা মাল্টিপল ক্লাসে আমাকে চেঞ্জ করা লাগতেছে। তো এই কারণে তারা বললো যে ভাই এত মারামারি করার দরকার নেই, আমরা একটা এগ্রিমেন্টে আসবো, আমরা ক্লাসের মাঝখানে একটা এমন একটা জিনিস বানাবো যেখানে লেখা থাকবে আমরা কি কি চাই, আমি তোমার কাছে কি চাই সেটা যখন লেখা থাকবে, তখন আমি যখন তোমাকে কল দিব তুমি আমাকে জাস্ট ওই জিনিসগুলো দিলেই হবে। হ্যাঁ বলো। ইন্টারফেস থেকে তো আমি ইন্টারফেস তো শুধু মেথডের নাম থাকে, কোনো কাজ তো থাকে না। তার যখন আমি ইন্টারফেসকে কল দেবো তাহলে আমি হচ্ছে সেই কাজগুলো আমাকে কি করে করে দেবে? হ্যাঁ, এখন আসে হাউ এর কোশ্চেনে অ্যান্সার। হোয়াট সম্পর্কে তোমরা জানছো যে ইন্টারফেস একটা জিনিস আছে যেটা একটা ক্লাসের মতোই আছে একটা জিনিস, যে এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা সমস্যা সমাধান করা। সমস্যাটা কি? যে একটা ক্লাসে চেঞ্জ করলে আরেকটা ক্লাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ক্যাসকেডিং চেঞ্জ আসছে। সো আমি চাচ্ছি মাঝখানে এমন একটা কিছু থাকো যেটা আমাদের এই সমস্যাটাকে দূর করবে, সেটা হচ্ছে ইন্টারফেস। আমি বুঝলাম যে কেন এই জিনিসটা প্রয়োজন। এখন আমি আসি কিভাবে লাগে। এখন যখন আমি কিভাবে এটা দেখাবো তখন তোমরা আইডিয়াটা গ্র্যাস্প করতে পারবে। সেটার জন্য আমি একটা এক্সাম্পল নেই। কি এক্সাম্পল হতে পারে? ওকে, সো ওই এক্সাম্পলটাই নেই যেটা আমি শিখছি আসলে, সেটাই দিই। অ্যাডিশন সাবট্রাকশনের এক্সাম্পলটা দিব না, ট্যাক্স ক্যালকুলেটরের এক্সাম্পলটাই দিই। TAX ক্যালকুলেটর, ধরো আমার একটা ক্যালকুলেটর আছে যার নাম হচ্ছে ট্যাক্স ক্যালকুলেটর। ভালো কথা। তো এটার ভিতরে কিছু জিনিস থাকে, যাক সে আচ্ছা না, ট্যাক্স ক্যালকুলেটর খুব একটা ভালো এক্সাম্পল না, সরি। আমি আসলে ভালো একটা এক্সাম্পল খুঁজতেছি আমার মাথার ভিতরে যেটাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেটা আমি বলছিলাম সেটাতেই আসি, পাসওয়ার্ড এনক্রিপ্টরে। পাসওয়ার্ড সার্ভিস লিখলাম, এটা লিখলাম। আরেকটা এটার মধ্যে আমি জাস্ট পাসওয়ার্ড রিলেটেড যত সার্ভিস আছে সেগুলোকে আমি রাখবো। তো এখানে আমি একটা আরেকটা ক্লাস নিব যেটার কাজ হচ্ছে আমাকে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে দেয়। পাসওয়ার্ড জেনারেটর, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড জেনারেটর ক্লাস। খুব ভালো কথা। এটার ভিতরে একটা মেথড থাকবে যেটার কাজই হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে দেয়া। আর এটার ভিতরে ইন্টিজার কিছু ভ্যালু থাকবে, প্রাইভেট
স্ট্রিং সিক্রেট একটা কি থাকবে যেটা সিক্রেট কি থাকবে যেটা হচ্ছে ধরা যাক এ বি সি ডি, অথবা তোমার এ বি সি ডি হলেই হবে। একটা সিক্রেট কি প্রাইভেট ইন্ট সিক্রেট নাম্বার, সেটা হচ্ছে ধরো 5। এই দুইটাই থাকলো আপাতত। এখন আমি কি করব, একটা মেথড লিখবো যে মেথডের কাজ হচ্ছে এই দুইটাকে ব্যবহার করে একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে আমাকে আউটপুট দেয়া। সো সেটা হবে পাবলিক GNERAT জেনারেট পাসওয়ার্ড। জেনারেট পাসওয়ার্ড এটা হচ্ছে কি রিটার্ন করবে, একটা স্ট্রিং রিটার্ন করবে পাসওয়ার্ডটা। সে কিছু নিবে না, সে জাস্ট রিটার্ন করবে সিক্রেট কি প্লাস সিক্রেট নাম্বার মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 4। সো আমি একটু মেইন ক্লাস থেকে পাসওয়ার্ড জেনারেটরটাকে মানে ইউজ করে তোমাদেরকে দেখাই যে পাসওয়ার্ড জেনারেটর এই ক্লাসটার জীবনের উদ্দেশ্য কি। সে কি করবে, আমি যখন একটা অবজেক্ট তৈরি করব পাসওয়ার্ড জেনারেটর ইকুয়াল টু নিউ পাসওয়ার্ড জেনারেটর, আমি যখন এখন পাসওয়ার্ড জেনারেটর ডট জেনারেট পাসওয়ার্ডকে কল করি, সে আমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। যেটা করে দিবে সেটাকে আমি একটু অ্যাস আউট করে আউটপুটে দেখি। কোথায় একটা এরর দিছে, আমার অন্যান্য কাজগুলোতে এরর আসতেছে। একটু আমাকে একটু সময় দাও, আমি জিনিসটা একটু ডিবাগ করি কোথা থেকে আসতেছে এটা। ওকে, কোথা থেকে আসতেছে এখন ডিবাগ করার মতো আমার কাছে ধৈর্য নাই। আমি নতুন একটা প্রজেক্ট তৈরি করি। এখান থেকে তোমরা একটা আইডিয়া পেতে পারো ক্লাস লেখার সুবিধা কি। দেখো আমি নতুন একটা পুরো প্রজেক্ট তৈরি করলাম ইনস্ট্যান্টলি, তারপরে আমার জাস্ট মন চাইলো আমি এই দুইটা ক্লাসকে কপি করলাম, কপি করে এনে এখানে পেস্ট করে দিব, ফ্যাক্টর করলাম, চলে আসছে। ঠিক আছে, আমার আর কিছু করতে হলো না। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আরো একটা সুবিধা, যে আমরা যদি এরকম ক্লাসে ক্লাসে ভাগ করে কোড করি তাহলে আমরা একটা কোড দিয়ে দুনিয়া অনেক কাজ করে ফেলতে পারি, আমাকে মাল্টিপল বা সিমিলার জিনিস লিখতে হচ্ছে না। এনিওয়ে, সো এখন কাজ করবে আমার মেইন ক্লাসের মধ্যে আমি সেম কোডটা একটু নিয়ে আসি, এখান থেকে কপি করে একটু রান করি, দেখি কি আসে। এই যে ABCD20 এটা একটা জেনারেটেড পাসওয়ার্ড। ওকে কুল। তো এখন আমার পাসওয়ার্ড সার্ভিস আছে একটা, যার ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। তো মাঝে মধ্যে পাসওয়ার্ড সার্ভিসের মধ্যে কি থাকতে পারে, আমার ধরা যাক সেট পাসওয়ার্ড থাকতে পারে। সো পাবলিক পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড। তো সেট পাসওয়ার্ড কি করবে, সে কিছু রিটার্ন করে না, সে কিছু রিটার্ন করবে না, ভয়েড। সে জাস্ট এখানে আমি থাকবে একটা ক্লাস যেটা হচ্ছে প্রাইভেট ইউজার স্ট্রিং ইউজার পাসওয়ার্ড। তো ইউজার পাসওয়ার্ডের মধ্যে দিস ডট ইউজার পাসওয়ার্ড ইকুয়াল টু সে র্যান্ডম পাসওয়ার্ড থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে ইউজার পাসওয়ার্ডে সেট করবে, এরকম একটা বিষয়। তার জন্য আমার কি লাগবে, একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর অবজেক্ট এই ক্লাসটার মধ্যে লাগবে। সেটার জন্য আমি আরেকটা ফিল্ড নিব, প্রাইভেট পাসওয়ার্ড জেনারেটর ইকুয়াল টু নিউ পাসওয়ার্ড জেনারেটর লিখে রাখলাম। লিখে রাখার পরে আমার এখন যেটা করতে হবে, এখানে আমি লিখবো হচ্ছে গিয়ে পাসওয়ার্ড জেনারেটর ডট জেনারেট পাসওয়ার্ড। তো আমি যখন এই পাসওয়ার্ড সার্ভিসের সেট পাসওয়ার্ডে কল করব, সে করবে কি, সে পাসওয়ার্ড জেনারেটরের কাছে যাবে, গিয়ে সে একটা পাসওয়ার্ড জেনারেট করে সে আমাকে পাসওয়ার্ডটাকে সেট করে দিবে। আরেকটা আমি লিখি পাবলিক ভয়েড স্ট্রিং গেট পাসওয়ার্ড
গেট পাসওয়ার্ড, তো সে কি করবে, যে পাসওয়ার্ডটা সেভ করা আছে সেটাকে রিটার্ন করে দিবে ইউজার পাসওয়ার্ড। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। কোথাও কি কোনো ঘাপলা আছে? তুমি কি ইউজ কেসটা বুঝতে পারছো? একটা পাসওয়ার্ড সার্ভিস থাকবে, সে ইউজারের পাসওয়ার্ডটা নিজের কাছে রাখবে এবং সে সেটা জেনারেট করবে হচ্ছে জেনারেট পাসওয়ার্ড দিয়ে। যখন আমি সেট পাসওয়ার্ডে কল করব আর যখন আমি গেট করব, সে যেটা সেভ করবে সেটাকে আমাকে কল দিবে। মেইন ক্লাসে আসি। এখন আমার সরাসরি পাসওয়ার্ড জেনারেটরের দরকার না, আমার একটা পাসওয়ার্ড সার্ভিস দরকার একটা ইউজারের জন্য। তো আমি করব কি, পাসওয়ার্ড সার্ভিসটাকে কল দিব, পাসওয়ার্ড সার্ভিস যে আমাকে পাসওয়ার্ড বিভিন্ন কাজ করে দিচ্ছে, নিউ পাসওয়ার্ড সার্ভিস কল দিলাম, ভালো কথা। এখন আমি পাসওয়ার্ড সার্ভিস ডট সেট পাসওয়ার্ডকে কল দিব, তারপর আমি অ্যাস আউট করে পাসওয়ার্ড সার্ভিস ডট গেট পাসওয়ার্ডকে কল দিব। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আমি যদি এখানে র্যান্ডম মারি তাহলে হয়তো বা আরো কিছু আসবে, যে র্যান্ডম ডট, এই র্যান্ডম ক্লাসটা কি জানো ভুলে গেছি, কেউ কি কারো কি মনে আছে? র্যান্ডম ডট র্যান্ডম ক্লাসের ইউজ কেসটা আমি ভুলে গেছি। যাকে এক এক সময় একটা নাম্বার জেনারেট করার একটা জিনিস থাকতো, আমি একটু গুগল করে আসি তো। math.random ইয়েস এক্স্যাক্টলি, এটাই খুঁজতেছি আমি। এই ম্যাথ ডট র্যান্ডম একটা ডাবল নাম্বার রিটার্ন করে, সেটার সাথে আমি 100 গুণ দিব, তারপরে সেটাকে আমি এটার সাথে যোগ করব, তাহলে এটা অলওয়েজ আমার একটা র্যান্ডম নাম্বার দিবে। এতে এখন আমি যদি সেট পাসওয়ার্ড করি, এটা একটা কি একটা অদ্ভুত জিনিস দিছে আমাকে, এটাকে একটু ক্যাস্ট করে নেই, ইন্টে ক্যাস্ট করে নেই, তাহলে এটা সুন্দর আসবে। এবিসি 0 এবিসিডি 0, আরে চাপ যন্ত্রণা রে। এই জিনিস আমি গত কোর্সে তোমাদের শিখাইছি, কিন্তু এখন আমি ভুলে গেছি। কাজ করবে ভাই, কর 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 করে না কেন করতেছে না? ম্যাথ তো র্যান্ডম একটা নাম্বার রিটার্ন করতেছে, সেটাকে আমি কোন একটা নাম্বার দিয়ে গুণ করছি, তারপর সেটাকে আমি আবার আউট দিচ্ছি। হ্যাঁ, এখন করবে, ও করবে। ওকে, সো এখন 185 আসলো, আবার রান করলে দেখবো যে 15 আসছে। তো এক এক সময় এক একটা নাম্বার পাসওয়ার্ড আমাকে জেনারেট করে দিচ্ছে। আমি যদি সেট পাসওয়ার্ড কল করি, একটা জেনারেট দিচ্ছে, গেট পাসওয়ার্ড কল করে সেটা আমাকে একটা ইউজার পাসওয়ার্ড দিচ্ছে। এখন পাসওয়ার্ড জেনারেটর এর উপরে ডিপেন্ড, পাসওয়ার্ড জেনারেটরটা উপর আমি ডিপেন্ডেন্ট পাসওয়ার্ড সার্ভিস থেকে। মেইন ক্লাসে যদি আসি, দেখো পাসওয়ার্ড সার্ভিস থেকে আমি সেট পাসওয়ার্ড করছি, সেটা আমাকে পাসওয়ার্ড একটা র্যান্ডম পাসওয়ার্ডকে কল দিচ্ছে, জেনারেটর একটা র্যান্ডম পাসওয়ার্ড দিচ্ছে, সেটাকে নিয়ে সেট পাসওয়ার্ড নিজের ভিতরে সেভ করে রাখতেছে, তারপর আমি গেট পাসওয়ার্ড দিলাম, সেটাকে পাচ্ছি। এখন কোনো সমস্যা নাই, তোমার আপাতত দেখতেছো যে কোনো সমস্যা নাই। হঠাৎ করে আমার একদিন মন চাইলো যে এই যে পাসওয়ার্ড জেনারেটরটা যে আছে, এই পাসওয়ার্ড জেনারেটরটাকে যখন তুমি ব্যবহার করবা, তখন যে সিক্রেট কিটা আছে সেটা যে ব্যবহার করবে সে দিবে। অর্থাৎ সিক্রেট কিটা আমি এখানে স্ট্যাটিক ভাবে রেখে দিছি, এটা এভাবে থাকবে না। যদি এই পাসওয়ার্ড জেনারেটরটা ধরো কোন একটা স্টুডেন্ট ক্লাস ইউজ করে, তার পাসওয়ার্ডটা সিক্রেট কিটা একভাবে জেনারেট হবে, কোন একটা এমপ্লয়ি ইউজ করে তার পাসওয়ার্ডের কাজটা একভাবে হবে। তো এটা তো আর এখানে মানে কিভাবে হচ্ছে সেটা তুমি স্ট্যাটিক ভাবে হচ্ছে এখানে, কিন্তু যখন তুমি কাজটা করবা তখন তোমাকে অবশ্যই বলে দিতে হবে এই চেঞ্জটা আমি এখানে করব। সো যদি করি তাহলে কিভাবে করব, আমি একটা কনস্ট্রাক্টর নিব, এখানে এটাকে আমি কেটে দিব, কেটে দিয়ে এখানে একটা কনস্ট্রাক্টর নিব, আমি নিলাম, নিয়ে আমি এভাবে রাখলাম, কিন্তু আমি কোনটা নিব, শুধু সিক্রেট কিটা নিব, এটা আমার দরকার নেই না, আর শুধু সিক্রেট কিটা নিব। ঠিক আছে, আমি জাস্ট এক জায়গায় চেঞ্জ করছি, আমি খালি একটা মেকানিজম চেঞ্জ করছি, বলছি যে ভাই তুমি যখন পাসওয়ার্ড জেনারেটরকে ইউজ করবা, তুমি সিক্রেট কিটা এমনি ইউজ করবা। এখন আমি একটু পাসওয়ার্ড সার্ভিসে আসি, তোমরা কি দেখতে পাচ্ছ পাসওয়ার্ড সার্ভিসে অলরেডি একটা এরর চলে আসছে? জি কোথায় এররটা আসছে ভাই? যে কনস্ট্রাক্টরের ভ্যালু দেওয়া লাগবে। তো এখন এই পাসওয়ার্ড সার্ভিসটা যদি 50টা ক্লাস ইউজ করতো, তাহলে কি ঘটনাটা ঘটতো? 50টা জায়গায় গিয়ে আমার এখানে প্রত্যেকটার জন্য একটা ভ্যালু দিতে হইতো, সিক্রেট কি
ABC এরকম কোন একটা ভ্যালু আমাকে যখনই আমি এটাকে ব্যবহার করতেছি আমার এরকম একটা ভ্যালু দিয়ে আসতে হচ্ছে। ওকে, সো এখন যে ঝামেলাটা হয়েছে সেট পাসওয়ার্ড এবং গেট পাসওয়ার্ডকে কল করার মানে এটা হচ্ছে ব্রেক ইন চেঞ্জটা বোঝানোর জন্য তোমাদেরকে এত কাহিনী করলাম যে দেখো এই জায়গাটা যদি আমি একটা ছোট্ট চেঞ্জ করি, আবার কালকে এসে আমার ইচ্ছা হলো যে আমি এখানে এটাকে চেঞ্জ করে দিব, এটাকে চেঞ্জ করে এটা আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে নিব। সো এটা কনস্ট্রাক্টরের মাধ্যমে নিলে এখানে এসে আবার এটা চেঞ্জ করতে হচ্ছে, এটা একটা ঝামেলা। ব্রেক ইন চেঞ্জ জিনিসটা আই থিঙ্ক তোমাদের কম্প্রিহেন্ড করা হয়েছে যে একটা ক্লাসে চেঞ্জ করলে অন্যান্য ক্লাসে চেঞ্জ হয়। তো আমি কি করব, এই জিনিসটা এখন কনস্ট্রাক্টরের মাধ্যমে না নিয়ে আমি এটাকে জেনারেট পাসওয়ার্ডের মাধ্যমে নিব, জেনারেট পাসওয়ার্ডের মধ্যেই নিলাম। জেনারেট পাসওয়ার্ডের মধ্যে দুইটা ভ্যালু আছে, এই একটা ভ্যালু আর এই একটা ভ্যালু, এখানে আবার চেঞ্জ করতে হচ্ছে। জেনারেট পাসওয়ার্ডের মধ্যে আমাকে ভ্যালু দিয়ে দিতে। আচ্ছা আমি তাহলে ব্রেক ইন চেঞ্জটা ফিক্স করি। ব্রেক ইন চেঞ্জটা ফিক্স করতে হলে আমাকে কি করতে হবে, এখানে একটা ভ্যালু দিতে হবে। আমি দিলাম হচ্ছে এটা কিছুই নাই না, এখানে একটা ভ্যালু হচ্ছে 5 4 আর সিক্রেট কি হচ্ছে তোমার ABC আর এটা হচ্ছে কি 1 2 3 4। সো ব্রেক ইন চেঞ্জ আমার ফিক্স হয়ে গেল, আমি রান করলে ঠিকঠাক মতো দেখতে পাবো। এখন এই সমস্যাটাই আমরা ইন্টারফেস দিয়ে সলিউশন করব। কয়টা বাজে আমাদের? 9টা 3 বাজে। আচ্ছা আমাদের মনে হয় ক্লাস 2-3 ঘন্টা হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু গ্যাপ দিই, আমরা 9টা 15-তে আবার একটু কথাবার্তা শুরু করছো। তোমরা একটু পানি টানি খেয়ে আসো, আমি পানি টানি খেয়ে আসি, টায়ার্ড হয়ে গেছি। সো ইন দ্য মিন টাইম তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা রেজ করো। ওকে, 9টা 15-তে আমরা একসাথে হবো।